আচ্ছা, তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এইচএসসি সেকেন্ড ইয়ার একাডেমিক পায়োনিয়ার ব্যাচে। তো তোমাদের আজকে হচ্ছে হায়ার ম্যাথ 55 এবং আজকে হচ্ছে আমরা স্ট্যাটিক্স চ্যাপ্টার পড়তেছিলাম। স্ট্যাটিক্স চ্যাপ্টারের আমরা থার্ড চ্যাপ্টারটা শুরু করব। এটা হলো 8.3। এটার নাম হচ্ছে প্যারালাল ফোর্স। প্যারালাল ফোর্স, ঠিক আছে। প্যারালাল ফোর্সের ক্ষেত্রে কি হবে সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। সবাই কেমন আছো? আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু টিচার ইনবক্সে জানাও। আর ইন দ্য মিন টাইম একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু তোমরা যারা এইচএসসি 26 ব্যাচে আছো, তোমাদের জন্য হচ্ছে আমাদের একটা কোর্স লঞ্চ হচ্ছে, সেটা হচ্ছে এইচএসসি ফাইনাল রিভিশন কোর্স। তোমরা যারা ওই কোর্সে জয়েন করতে অনেকে জিজ্ঞেস করছিল যে আমাকে, যে হচ্ছে ভাইয়া এইচএসসি ফাইনাল রিভিশন কোর্স কবে থেকে শুরু হবে। আমরা ওটা লঞ্চিং শুরু করছি অলরেডি। তোমরা যখন ক্লাস শেষ করে তোমরা চাইলে ওই লঞ্চিংটা একটু দেখে নিতে পারো, যে আমরা আসলে তোমাদের ম্যাক্সিমাম কলেজের প্রি টেস্ট পরীক্ষার পরে আমরা ওই কোর্সটা শুরু করবো আর কি, ঠিক আছে। তো চলো আমরা কথা না বাড়ে আজকে ক্লাসটা শুরু করি, দেখি কি আছে। হোমওয়ার্ক আমরা করে ফেলছি। তো আজকে যেটা আমাদের আছে যে প্যারালাল ফোর্স। তো প্যারালাল ফোর্সের এক্সাম্পল হিসেবে আমরা একটা ফেরিয়ালার এক্সাম্পল দেওয়া হয়েছে। তোমরা অনেকে ফেরিয়ালা চিনো, ঠিক আছে। ফেরিয়ালারা কি করে, মানে ঘাড়ে একটা এরকম মনে করো একটা রড নিয়ে, এখানে একটা মনে করো ওজন ঝুলাইছে, এখানে একটা ওজন ঝুলাইছে, এইভাবে ফেরিয়ালা কি করে, যাওয়া আসা করে, তাই না। তো তুমি চিন্তা করো এইখানে ঘটনাটা কি হচ্ছে। এই ফেরিয়ালার কাঁধের যে এই পাশে যে ঝুড়িটা আছে, এই ঝুড়ির ওয়েটটা নিচের দিকে কাজ করতেছে। আবার এই পাশে যে ওয়েটটা আছে, এই ওয়েটটাও কি নিচের দিকে কাজ করতেছে। মানে এই দুইটা ফোর্স, যে তোমার W1 এবং W2, এই দুইটা ফোর্স কি একটার প্যারালাল বা সমান্তরাল। তো এই ধরনের ফোর্সগুলোকে আমরা বলি হচ্ছে প্যারালাল ফোর্স। মানে ফোর্সের লাইন অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন অফ ফোর্সেস আর প্যারালাল। যদি ফোর্সের লাইন অফ অ্যাকশন গুলা কি হয়, প্যারালাল হয়, তাহলে এই ফোর্সগুলোকে আমরা বলি হচ্ছে প্যারালাল ফোর্স। তো প্যারালাল ফোর্সের দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে দেখো লাইন অফ অ্যাকশন প্যারালাল এবং ফোর্সগুলোও একই ডিরেকশনে কাজ করতেছে। ফোর্সগুলো একই ডিরেকশনে কাজ করতেছে। পি আর কিউ ফোর্স যদি তোমার দুইটা একই ডিরেকশনে কাজ করে, একই ডিরেকশন যদি হয়, সেটাকে আমরা বলি হচ্ছে লাইক প্যারালাল। লাইক প্যারালাল ফোর্সেস মানে কি? লাইক প্যারালাল ফোর্স মানে কি? মানে হচ্ছে তোমার ফোর্সের লাইন অফ অ্যাকশন প্যারালাল, ডিরেকশন সেম, ডিরেকশন সেম। যদি সেম ডিরেকশন হয়, এটাকে আমরা বলি হচ্ছে লাইক প্যারালাল। আর যদি এরকম হয় যে এই ফোর্সের ডিরেকশন আর অন্য ফোর্সের ডিরেকশন উল্টা দিকে, যে পি যেদিকে কাজ করে কিউ যদি তার উল্টা দিকে কাজ করে, এদেরকে আমরা বলি হচ্ছে আনলাইক প্যারালাল ফোর্স। আনলাইক প্যারালাল মানে কি? মানে হচ্ছে তোমার লাইন অফ অ্যাকশন, সরি ডিরেকশন উল্টা, ডিরেকশন অপোজিট। মান সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে, বাট ডিরেকশন অপোজিট। তাহলে আমাদের কি বললাম আমরা, আমাদের দুই ধরনের প্যারালাল ফোর্স আছে। একটা হলো লাইক প্যারালাল ফোর্স, আর একটা হচ্ছে আনলাইক প্যারালাল ফোর্স। যদি তাদের ডিরেকশন সেম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এদেরকে লাইক প্যারালাল ফোর্স, আর ডিরেকশন যদি অপোজিট হয়, এদেরকে আমরা বলবো হচ্ছে আনলাইক প্যারালাল ফোর্সেস। তাহলে এই হলো আমাদের বেসিক্যালি বেসিক আইডিয়া, যে প্যারালাল ফোর্সের আইডিয়া। তো আজকের ক্লাসে আমরা এই লাইক প্যারালাল ফোর্স এবং এটার সম্পর্কে জিনিসপত্র নিয়ে বেশি সীমাবদ্ধ থাকবো। নেক্সট ক্লাসে আমরা আনলাইক প্যারালাল ফোর্স নিয়ে পড়বো। এটা হচ্ছে টুডে, এটা হলো তোমার নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসে আমরা আনলাইক প্যারালাল ফোর্স নিয়ে আমরা পড়বো। সো আমরা চাচ্ছি তাহলে লাইক প্যারালাল ফোর্সের রেজাল্টেন্ট কি হবে, রেজাল্টেন্টের পজিশন কোথায় হবে, এইগুলো নিয়ে আমরা আসলে কথা বলতে যাচ্ছি। এগুলো আমরা অলরেডি বলে ফেলছি যে লাইক প্যারালাল ফোর্স আছে, আনলাইক প্যারালাল ফোর্স আছে, যেটা মানে যেগুলো আমাদের কথাবার্তা অলরেডি বলা হয়ে গেছে। নাও আমরা চাচ্ছি যে একটা লাইক প্যারালাল ফোর্সের ম্যাগনিটিউড এবং ডিরেকশন এবং পজিশনগুলো কোথায় হবে, এইগুলা আমরা নিয়ে একটু কথা বলবো প্রথমে। সো এইটা একটা প্রুফ। প্রুফটা ভালো করে আগে একটু খেয়াল করো। তোমরা মনে করো এবি হচ্ছে আমার কাছে একটা দণ্ড আছে। এই দণ্ডের উপরে এইখানে একটা ফোর্স আছে, এই ফোর্সটা ধরো তোমার পি, এবং এখানে একটা ফোর্স আছে, এই ফোর্সটা দেখো অন্য কোনো মানের, অন্য কোনো মানের, মানে একটা ছোট একটা বড় আর কি। এই ফোর্সটা ধরো কিউ, পিটাকে আমরা আরেকটু বড় করে দিই, ঠিক আছে। পিটাকে আমরা আরেকটু একটু বড় করে দিই বোঝার সুবিধার্থে। তাহলে পি আর কিউ দুইটা ফোর্স আছে, এরা দুইটা আলাদা পয়েন্টে কাজ করতেছে। তো খেয়াল করো, পি আর কিউ যদি দুইটা আলাদা পয়েন্টে কাজ না করে, পি আর কিউ যদি একই পয়েন্টে কাজ করতো, দেখো পি যেদিকে কাজ করতেছে, কিউ যদি একই পয়েন্টে কাজ করতো, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে রেজাল্টেন্টের মান কি আসতো, সিম্পলি তাদের বাংলা যোগফল আসতো এবং ডিরেকশন ওইদিকেই হইতো। এটা আমরা আগে থেকেই জানি।
এখন আমরা চাচ্ছি যে না, পি আর কিউ একই পয়েন্টে কাজ করতেছে না, একটা অবজেক্টের উপরে দুইটা আলাদা পয়েন্টে কাজ করতেছে। এই ক্ষেত্রে এদের ম্যাগনিটিউড রেজাল্টেন্ট কি হবে, এদের ম্যাগনিটিউড কি হবে, এটা আমরা বের করতে চাচ্ছি। তো প্রথম কথা হচ্ছে যে ভাইয়া এরকম দুইটা আলাদা পয়েন্টে থাকলে তো ভাই এদের রেজাল্টেন্ট বের করাটা আসলে আমরা দেখি নাই, আমরা একই পয়েন্টে নিয়ে গিয়ে তারপরে রেজাল্টেন্ট সবসময় বের করছি। আমরা যখন আগের দুইটা চ্যাপ্টার পড়ছি সেই চ্যাপ্টারে আসলে দুইটা ফোর্স ছিল, তিনটা ফোর্স ছিল, সবগুলোই কি ছিল, একই পয়েন্টে কাজ করছিল। কিন্তু আজকে দেখতেছি দুইটা ফোর্স আলাদা পয়েন্টে কাজ করতেছে। তাহলে প্রথম কাজ হচ্ছে এদের রেজাল্টেন্ট বের করার জন্য প্রথম কাজ হবে এদেরকে একই পয়েন্টে সামহাও আমাদেরকে শিফট করতে হবে। কিভাবে করা যায়? তো আমার অনেকদিনের একটা ইচ্ছা আছে, সেটা হলো এই যে এবি দণ্ড আছে না, এর এইদিকে মনে করো আমি এফ মানের একটা ফোর্স দিলাম, আকাশ থেকে নিয়ে আসছি। তাহলে এবির মধ্যে তো ওই ফোর্সটা ছিল না, আমরা আকাশ থেকে যেহেতু নিয়ে আসছি, তাহলে উল্টা দিকেও সেম এফ মানের আরেকটা ফোর্স দিতে হবে, সেম এফ মানের আরেকটা ফোর্স দিতে হবে। তাহলে কি করলাম, এবি দণ্ডের দুই পাশে আমি এফ মানের দুইটা অপোজিট ডিরেক্টেড ফোর্স দিয়ে দিলাম একই লাইন বরাবর। তাহলে দুইটা সেম মানের ফোর্স দেওয়ার কারণে এটা কিন্তু এবি দণ্ডের মধ্যে নেট কোনো আমি ফোর্স দেই নাই। তাহলে দুইটা ফোর্স দেয়া আর না দেয়া টেকনিক্যালি ওভারঅল কি সেম কথা, কারণ আমি একটা ফোর্স এদিকে দিছি আর একটা ফোর্স উল্টা দিকে দিছি, তাহলে নেট কোনো কিন্তু ফোর্স এবির মধ্যে আসে নাই। তাহলে আমরা বলতে পারি ভাই দেখেন সেটা তো হইলো। তাহলে এই যে দুইটা ফোর্স আমরা নিলাম, এদের রেজাল্টেন্ট কই হবে, এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট হবে ধরো তোমার, এটা ধরো আর ওয়ান, এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট হচ্ছে আর ওয়ান। আর ওয়ান কি, আর ওয়ান হচ্ছে তোমার পি আর এফ এর রেজাল্টেন্ট। আবার তুমি বলতে পারো ভাইয়া এইখানে যে দুইটা ফোর্স ছিল তাদের রেজাল্টেন্ট বের করার জন্য এটা মনে করো তাদের রেজাল্টেন্টটা হচ্ছে আর টু, আর টুটা আমাদের কি, আর টুটা হচ্ছে কিউ আর এফ এর রেজাল্টেন্ট। তাহলে পি আর এর রেজাল্টেন্ট নিলাম, আবার কিউ আর এফ এর রেজাল্টেন্টটা আমরা নিচ্ছি। নেয়ার পরে দেখো আমরা ঝামেলার মধ্যে পড়ছি, হালকা ঝামেলার মধ্যে পড়ি নাই, ছবিটা আসলে একটু ভেজাল্লা হয়ে গেছে, একটু আর এই ফোর্সটা মানে বড় হয়ে গেছে, একটু একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই। ওকে, এই যে এই দুটা ফোর্সের রেজাল্টেন্ট হচ্ছে আর টু। ওকে, এই দুটা ফোর্সের রেজাল্টেন্ট আমরা বের করে ফেলছি। এই লাইনগুলোকে যদি আমরা এখন এক্সটেন্ড করি, আবার এই লাইনটাকেও যদি আমরা এখন এক্সটেন্ড করি, এই লাইনগুলো দেখা যাচ্ছে এখানে কোন একটা পয়েন্টে গিয়ে নিজের সাথে মিট করছে। তাহলে আমরা বলতে পারবো তাহলে ভাইয়া এই যেখানে দেখেন এইখানে একটা ফোর্স কাজ করতেছে, ফোর্স মুভ করতেছে, আমরা একই লাইন বরাবর কিন্তু ফোর্স মুভ করতে পারি। তাহলে এটা আর ওয়ান ফোর্স আর এটা হলো তোমার আর টু ফোর্স, আর টু ফোর্স। এই যে দুইটা ফোর্সকে আমরা এখন একটা সিঙ্গেল পয়েন্টে নিয়ে চলে আসছি। এই যে দুইটা ফোর্সকে আমরা সিঙ্গেল পয়েন্টে নিয়ে চলে আসলাম, তুমি এখানে বলতে পারো ভাইয়া এইখানে এসে এই পয়েন্টটাকে মনে করেন আমরা নাম দিলাম যে হচ্ছে আপনার বি পয়েন্ট, বা এটা মনে করো এ, বি, এটা মনে করো হচ্ছে জি, এটা মনে করো এইচ, এটা মনে করো আই, এটা মনে করো জে, এটা মনে করো কে, এটা মনে করো এল পয়েন্ট, এটা মনে করো এম পয়েন্ট। এম পয়েন্টে মিট করছে। এই এম পয়েন্ট আমি বলতে পারি ভাই দেখেন এই যে আর যে ফোর্সটা ছিল এটাকে দুইটা কম্পোনেন্টে ডিভাইড করা যায়। আর ফোর্সটা ধরেন হচ্ছে আর টু, যেটা আর টু হবে আপনার এখানে কিউ বরাবর একটা কিউ ফোর্স আছে এবং এই ডিরেকশনে একটা এফ ফোর্স আছে। তাহলে আর টু কে আমরা ওই পয়েন্টে নিয়ে গিয়ে আমরা দুইটা কম্পোনেন্টে আবার ভাগ করে ফেলছি। তাহলে আর টু এখন আর নাই, তার পরিবর্তে দুইটা ফোর্স চলে আসছে, একটা হচ্ছে কিউ আর এফ। আবার একইভাবে এই যে আর ওয়ান ফোর্সটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করে ফেলতে চাচ্ছি, একটা এদিকে হচ্ছে আপনার এফ আর আরেকটা ফোর্স হচ্ছে এইটা, এই যে পি ফোর্স, আরেকটা ফোর্স হচ্ছে তোমার পি ফোর্স। তাহলে পি ফোর্সটা আর ওয়ান কে এখানে পি ফোর্স আছে। তো আমরা দেখতেছি ভাইয়া এই যে এই আর ওয়ান ফোর্সটা আছে তাকে আমরা ভেঙে দিছি, আর ওয়ান ফোর্সটাকে ভেঙে দিছি। তাহলে এখন আর ওয়ান বলে কোনো ফোর্স নাই, আর ওয়ান এর পরিবর্তে পি আর এফ দুইটা ফোর্স হয়ে গেছে। আবার আর টু ফোর্সটাকে আমি ভেঙে দিছি, আর টুর পরিবর্তে এফ আর কিউ এই দুইটা ফোর্স কিন্তু তোমার হয়ে গেছে। এবং এফ আর দুইটা এফ যেটা আছে, এই দুইটা এফ পরস্পর অপোজিট ডিরেক্টেড হওয়ার কারণে এরা পরস্পরকে নিউট্রালাইজ করতেছে। সো সিস্টেমে এফ বলে এখন কিন্তু আর কোনো ফোর্স নাই। আর এইখানে যে দুইটা ফোর্স আছে পি আর কিউ, এই দুইটা ফোর্সের একই দিকে হওয়ার কারণে এদের রেজাল্টেন্টটা হবে সিম্পলি পি প্লাস কিউ। এই ফোর্সটা আসলে এই পয়েন্টে কাজ করতেছে। তো আমরা আসলে এই পয়েন্ট আসলে কাজ করতেছে না, কারণ আসলে এই দণ্ডের উপর যেহেতু ফোর্সগুলো দেওয়া আছে, এটাকে পিছনের দিকে বাড়াই দিলে দেখা যায় এখানে সি নামে কোনো একটা পয়েন্টে এটা এসে ছেদ করে। তো
তো তার মানে সি পয়েন্টে আমরা বুঝতে পারতেছি এই এদের রেজাল্টেন্ট পি প্লাস কিউ ফোর্স কাজ করে এবং তার ডিরেকশন হচ্ছে এদিকে। দেখো তো সবার কাছে এই আইডিয়াটা ক্লিয়ার কিনা দেখি, জানো ছবিটা বুঝতে পারছো কিনা। ভাই এখানে পি একটা ফোর্স ছিল, কিউ একটা ফোর্স ছিল, এদেরকে আমরা হচ্ছে একটা সিঙ্গেল পয়েন্টে নেওয়ার জন্য এদিকে একটা এফ ফোর্স দিলাম, এদিকে একটা এফ ফোর্স দিলাম, তাহলে এদের রেজাল্টেন্টটা এই বরাবর চলে যাবে, আবার এদের রেজাল্টেন্টটাও কি হচ্ছে এই বরাবর চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে এটা সবাইকে এখানে গিয়ে মিট করছে, তাহলে এই জায়গাটাই মনে করতেছে আর টু ফোর্স আছে, এই জায়গায় মনে করতেছে আর ওয়ান ফোর্স আছে। আর টু কে আবার আমরা এফ আর কিউ দুইটা কম্পোনেন্টে ভাগ করে ফেলছি, আর ওয়ান কে আমরা এফ আর পি দুইটা কম্পোনেন্টে ভাগ করে ফেলছি, তাহলে এই দুইটা ফোর্স নিউট্রালাইজ হয়ে গেছে, বাদ। আর এদিকে পি আর কিউ দুইটা ফোর্স একই দিকে কাজ করতেছে, তাহলে এদের যেহেতু দুইটা একই দিকে কাজ করতেছে তাহলে রেজাল্টেন্টের মান আসবে পি প্লাস কিউ, এবং এটা আসলে কাজ করতেছে এই অবজেক্টের উপরে। তাহলে আর পিছনের দিকে বাড়লে দেখা যায় এটা অবজেক্টকে এখানে এরকম কোন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো। তার মানে এই যে পি আর কিউ এর যে রেজাল্টেন্ট পি প্লাস কিউ, এইটা কিন্তু এখানে কি সি বিন্দুতে কোথাও না কোথাও কাজ করতেছে এই দণ্ডের উপরে, এবং দেখা যাচ্ছে যে পি বলটা যেখানে বড় ছিল আর কিউ বলটা ছোট ছিল, পি বলটা বড় ছিল, কিউ বলটা কি ছিল, ছোট ছিল। তো আমরা দেখলাম বড় বলের কাছাকাছি কোথাও গিয়ে এই ফোর্সটা কাজ করতেছে। তাহলে এখন আমরা এখানে দুইটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, ট্রায়াঙ্গেল অনেকগুলো পাচ্ছি, একটু খেয়াল করো। এ জি এইচ, এ সি এম, ট্রায়াঙ্গেল এ জি এইচ অ্যান্ড ট্রায়াঙ্গেল এ সি এম, এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল। বলতো কেন এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল? বলতো কেন? কারণ তুমি বলতে পারো ভাইয়া এই যে এই কোণটা হচ্ছে কমন অ্যাঙ্গেল, আবার এই কোণটা আর এই কোণটা সমান, কারণ এই দুটো লাইন হচ্ছে প্যারালাল, এই দুটো লাইন প্যারালাল, এটা তাদের ইন্টারসেক্টিং লাইন, তাই এই দুইটা কোণ আবার সমান, আর তাহলে অবশিষ্ট কোণ সমান হবে, তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেল হইলে তুমি বলতে পারো ভাইয়া আপনার এই যে এই লাইনটা বা হচ্ছে জিএইচ আর সিএম এর রেশিও যা হবে, আমি বলতে পারবো এজি আর হচ্ছে এসির রেশিও তাই হবে, রেশিও তাই হবে। তো তুমি বলতে পারো ভাই এটা যদি পি হয় অবশ্যই এই পাশেরটাও পি, এই যে এই জিএইচ এই দৈর্ঘ্যটাও কত পি, ঠিক আছে। তাহলে জিএইচ কে লিখতে পারবো আমরা হচ্ছে পি, আর সিএম থাক, আবার এই যে তোমার এটা এসি ছিল আর এজি কে লেখা যাবে এফ বাই এসি। তো তুমি এখান থেকে লিখতে পারবা ভাইয়া পি ইন্টু এসি সমান এফ ইন্টু সিএম, এটা লেখা যায়। এটা জাস্ট আমরা একটু বানায় রাখলাম, এটা একটু বানায় রাখলাম, পি ইন্টু এসির মানটা আমরা বের করে রাখলাম, তাহলে বাম পাশেরটা থেকে হয়ে গেল। এবার একইভাবে তুমি যদি এখন ডান পাশে আসো, ট্রায়াঙ্গেল এইটা এই পাশের ট্রায়াঙ্গেলটার মধ্যে দেখো, এইটা যদি তোমার কিউ হয় এই পাশেরটাও কি হবে, কিউ হবে। তাহলে এই পাশের ট্রায়াঙ্গেল আর এই বড় ট্রায়াঙ্গেলের দিকে তাকাও, ঠিক আছে, কত বি জে কে আর বি সি এম, ট্রায়াঙ্গেল বি কে জে আর ট্রায়াঙ্গেল বিসিএম, এরাও কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার কেন বলো? সিমিলার কারণ হলো এই যে এই কোণটা দুইটার মধ্যেই আছে, আর এই লাইন প্যারালাল, এটা তাদের ইন্টারসেক্টিং লাইন, তাহলে এই কোণ আর এই কোণ সমান, তাহলে রিমেইনিং কোণগুলো সমান, তাহলে তারা সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে যে জেবি আর হচ্ছে তোমার সিবি এদের রেশিও যা, জেবি বাই বিসি রেশিও, জেবি আর বিসি রেশিও যা আপনার কে জে আর সিএম এর রেশিও তাই, কে জে আর সিএম এর রেশিও তাই। তো দেখো জেবি মানে কি, এই জেবিটা হচ্ছে তোমার জেবিটা হচ্ছে তোমার থাকলো এফ বাই বিসি রেশিও যা, আবার দেখো এই যে কেজে কই, কেজেটা হলো কিউ আর সিএম এর রেশিও তাই, কিউ আর সিএম এর রেশিও তাই। তাহলে এখান থেকে তাইতে পাচ্ছ কিউ ইন্টু বিসি এফ ইন্টু সিএম, 2 নাম্বার। তো তোমরা একটু খেয়াল করো 1 আর 2 তুমি যদি একটু কম্পেয়ার করো, এখানেও কি আছে পি ইন্টু এসি, ডানে আছে এফ ইন্টু সিএম, আবার এখানেও ডানে আছে কি এফ ইন্টু সিএম। ডান পক্ষ যদি দুটো সমান হয় তাহলে বাম পক্ষ অবশ্যই সমান হবে। তাহলে তুমি বলতে পারো ভাইয়া 1 আর 2 তুলনা করে পাই, 1 আর 2 হইতে পাই কি পাই, পি ইন্টু এসি সমান পাও হচ্ছে কিউ ইন্টু বিসি, কিউ ইন্টু বিসি। তাহলে পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি। দেখো এই সি পয়েন্টের রেজাল্টেন্ট কাজ করতেছিল, তাহলে পি এর সাথে যখন নিচ্ছ পি রেজাল্টেন্ট থেকে পি এর ডিস্টেন্স গুণ হয়েছে, কিউ যখন নিচ্ছ রেজাল্টেন্ট থেকে কিউ এর ডিস্টেন্সটা গুণ হয়েছে, তাহলে পি ইন্টু রেজাল্টেন্ট থেকে পি এর ডিস্টেন্স
সমান হবে কিউ ইন্টু রেজাল্টেন্ট থেকে কিউ এর ডিস্টেন্স। এইটা হচ্ছে, তাহলে এখান থেকে লিখতে পারবো কত, পি বাই বিসি সমান কিউ বাই এসি, এটা লেখা যাবে। তো আমরা জানি যে দুইটা রেশিও যদি সমান হয় তাহলে তাদেরকে যোগ করলে যে রেশিওটা আসে সেটাও কি আসে, তাদের সমান হয়। তাহলে এই দুইটা রেশিও যেহেতু সমান, তাহলে এদেরকে যোগ করলে কি আসবে, পি প্লাস কিউ ডিভাইড বাই বিসি প্লাস এসি, এই রেশিওটা তাদের সমান। তো পি প্লাস কিউ এখানে কি, পি প্লাস কিউ এর মান কিন্তু তাদের রেজাল্টেন্ট, আর বিসির সাথে এসি যোগ করলে হয় হচ্ছে এবি। সো রেজাল্টটা দেখো কি আসে, পি বাই বিসি সমান কিউ বাই এসি সমান হচ্ছে আর, আর এর মান হচ্ছে পি প্লাস কিউ বাই এবি। দেখো নাইস একটা ফর্মুলা আসছে, নাইস একটা ফর্মুলা আসছে। ফর্মুলাটা আসলে কি, যখন পি নিবা, এই ছবিটা যদি একটু সিম্পলিফাই করে আমরা আঁকি, দেখো ছবিটা যদি একটু সিম্পলিফাই করে আমরা আঁকি, যে এদিকে ভাইয়া পি কাজ করছিল এ বিন্দুতে, এখানে ভাইয়া কিউ কাজ করছিল বি বিন্দুতে, আর এখানে ভাইয়া পি প্লাস কিউ কাজ করছিল হচ্ছে সি বিন্দুতে। তাহলে যখন ভাইয়া পি নিচ্ছেন তখন পি কে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স আসছে নিচে, কিউ যখন নিচ্ছেন কিউ কে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স আসছে নিচে, আর যখন নিচ্ছেন আর কে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স আসছে কি নিচে। এটা আমরা লিখতে পারি। অথবা আরেকটা ফর্মুলা পাইছিলাম কি, পি যখন নিচ্ছেন রেজাল্টেন্ট থেকে পি এর ডিস্টেন্স এর গুণফল যা, কিউ যখন নিচ্ছেন রেজাল্টেন্ট থেকে কিউ এর ডিস্টেন্স এর গুণফল তাই। এই দুইটাই হচ্ছে আমাদের কি এখান থেকে ফর্মুলা রেজাল্টেন্ট বের করার জন্য, রেজাল্টেন্টের মান এবং পজিশন বের করার জন্য। দেখো তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি জানো, সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি জানো, সবাই এটা বুঝতে পারছো কিনা দেখি বলো। দুইটা লাইক প্যারালাল ফোর্সের রেজাল্টেন্টের ভ্যালু কত, রেজাল্টেন্টের ভ্যালু হবে তাদের বাংলা যোগফল, জাস্ট পি প্লাস কিউ, ঠিক আছে। এদের পজিশন কই হবে, পজিশন হবে এই দুইটার মাঝামাঝি কোন একটা জায়গায়, এই বড় বলটার কাছে। রেজাল্টেন্ট সবসময় বড় বলের কাছে থাকে। তাহলে এটা বের করার সিস্টেম কি, যখন পি নিবা পি কে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী দূরত্ব, যখন কিউ নিবা কিউ কে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী দূরত্ব, যখন রেজাল্টেন্ট নিবা আর কে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স, দ্যাট ইজ দ্য ফর্মুলা, ঠিক আছে। এটা বসা দিলে হবে। অথবা পি যখন নিবা রেজাল্টেন্ট থেকে পি এর ডিস্টেন্স গুণ হবে, কিউ যখন নিবা রেজাল্টেন্টের সাথে পি এর ডিস্টেন্স গুণ হবে। এই দুইটা ফর্মুলা আসলে সেম ফর্মুলা। তো দেখো এটা এখানে দেয়া আছে যে ভাইয়া দেখেন দুইটা লাইক প্যারালাল ফোর্সের ক্ষেত্রে একটা ফোর্স হচ্ছে পি, একটা ফোর্স হচ্ছে কিউ। এখন একটু সোজা করে আঁকলাম, এ আর বি বিন্দুতে কাজ করতেছে। এদের রেজাল্টেন্টের মান কি আসবে, রেজাল্টেন্টের মান হবে আর, এটার মান হবে এদের বাংলা যোগফল। পজিশন কোথায় হবে, পজিশন হবে এদের মাঝামাঝি কোন একটা জায়গায় বড় বলের কাছে। রেজাল্টেন্ট সবসময় বড় বলের কাছে থাকে। এবং এখানে ফর্মুলা কি, যখন পি নিবা রেজাল্টেন্ট থেকে পি এর ডিস্টেন্স গুণ হবে, এটা হইতে পারে। যখন কিউ নিবা রেজাল্টেন্ট থেকে কিউ এর ডিস্টেন্স গুণ হবে, এটা হইতে পারে। এটা একটা ফর্মুলা হিসেবে তুমি নিতে পারো। অথবা আরেকভাবে চিন্তা করা যায়, যখন পি নিবা পি কে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী দূরত্ব, যখন কিউ নিবা কিউ কে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী দূরত্ব, যখন রেজাল্টেন্ট আর নিবা আর কে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী দূরত্ব। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। রেজাল্টেন্টের মান সিম্পলি বাংলা যোগফল, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখান থেকে দেখো কিছু আমাদের কি আছে জিনিসপত্র বলা আছে, যে ভাইয়া যদি ভাই দেখেন পি বড়, যদি পি বড় হয়, যদি কি হয় পি বড় হয়, তাহলে রেজাল্টেন্ট পি এর সাইডে থাকবে, মানে পি এর কাছাকাছি থাকবে। যদি ভাইয়া কিউ বড় হয় তাহলে ভাই রেজাল্টেন্ট কিউ এর সাইডে থাকবে। খুবই সহজ কথা। আর যদি ভাই পি আর কিউ সমান হয়, পি আর কিউ যদি সমান হয় তাহলে রেজাল্টেন্ট কই থাকবে, রেজাল্টেন্ট মাঝখানে থাকবে, মিড পয়েন্টে থাকবে। দেখো তো এটা তো তোমরা বুঝো যে ভাইয়া রেজাল্টেন্ট সবসময় বড় বলের দিকে থাকে। তাহলে পি আর কিউ দুইটাই যদি মধ্যে পি বড় যদি হয় তাহলে রেজাল্টেন্ট পি এর কাছাকাছি থাকবে, কিউ থেকে দূরে থাকবে। আবার যদি ভাই কিউ বড় হয় তাহলে রেজাল্টেন্ট কিউ এর কাছে থাকবে। আর যদি ভাই দুইটাই সমান হয় তাহলে রেজাল্টেন্ট দুইটা থেকে সমান দূরত্বে থাকবে, মানে কি মাঝখানে থাকবে, বা সেই ক্ষেত্রে কি হবে মিড পয়েন্টে থাকবে। তাহলে এটা আমাদের কথা। যে ভাইয়া দেখেন ছবিটা একটু আমরা আনক্লিয়ার লাগতেছে, আমার কাছে বড় করে রাখাই, যে দেখেন ভাই পি যদি বড় হয় কিউ যদি ছোট হয় তাহলে রেজাল্টেন্ট কই থাকবে, রেজাল্টেন্ট পি এর কাছে থাকবে, রেজাল্টেন্ট পি এর কাছে থাকবে পি বড় হইলে। আবার যদি ভাই কিউ বড় হয়, পি ছোট হয়, তাহলে রেজাল্টেন্ট আবারও কার কাছে থাকবে, রেজাল্টেন্ট এখনো বড় বলের কাছে থাকবে, রেজাল্টেন্ট কিউ এর কাছে থাকবে।
ঠিক আছে, কিউ এর কাছে থাকবে। আর যদি ভাই পি আর হচ্ছে কিউ বড়, আর যদি ভাই পি আর কিউ সমান হয় তাহলে কি হবে, পি যতটুকু কিউ যদি এক্স্যাক্টলি ততটুকু হয়, ঠিক আছে, পি আর কিউ যদি কি হয় সমান হয়ে যায়, দুইটাই পি হবে, রেজাল্টেন্ট একদম কই থাকবে, মাঝখানে থাকবে। আর সমান হচ্ছে পি প্লাস পি, তাহলে আলটিমেটলি তোমার এটা এ, এটা বি, এটা সি, বাট ফর্মুলা কিন্তু একই, যেটা নিবা সেটাকে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী দূরত্ব। এটা হলো আমাদের কথা। তাই চলো আমরা এখন সামনে যাই, এখন আমরা অঙ্ক করে ফেলি। তাহলে এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, ফর্মুলা কিন্তু একটাই, যে ভাইয়া যেটা নিবা এটাকে বাদ দিয়ে অন্য দুটার মধ্যবর্তী ডিস্টেন্স দিয়ে ভাগ হবে, ঠিক আছে। তাহলে পি নিলে পি কে বাদ দিয়ে অন্য দুটার মধ্যবর্তী ডিস্টেন্স দিয়ে ভাগ, কিউ নিলে কিউ কে বাদ দিয়ে অন্য দুটার মধ্যবর্তী ডিস্টেন্স দিয়ে ভাগ, আর নিলে আর কে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স দিয়ে ডিভাইড করতে হবে। সো এখানে খেয়াল করে কি বলা হয়েছে, একটা ফোর্স আছে 15 কেজি, একটা ফোর্স আছে 9 কেজি, তারা 32 সেন্টিমিটার অ্যাপার্ট আছে। তো এখানে ছবি আঁকা আছে, নিচের দিকে আঁকা আছে, নিচের দিকে আঁকতে হবে এমন কোনো কথা নেই, তুমি একদিকে আঁকলেই হবে। সো দেখো এখানে একটা ফোর্স আছে কত, মনে করো পি, এটা 15 কেজি, কেজি ওয়েট। এখানে একটা ফোর্স আছে দেখো কত, কিউ, এটা মনে করো 6 কেজি, 9 কেজি ওয়েট। তাহলে এদের রেজাল্টেন্ট এখানে এ বিন্দুতে কাজ করে, এখানে বি বিন্দুতে কাজ করে। প্রশ্নে বলা আছে এটা 32 সেন্টিমিটার অ্যাপার্ট, এটা কি 32 সেন্টিমিটার অ্যাপার্ট। তাহলে রেজাল্টেন্টের মান কি আসবে, রেজাল্টেন্ট বড় বলের কাছে থাকবে তাই না, রেজাল্টেন্টের মান আসবে 15 প্লাস 9, তাহলে 24 কেজি ওয়েট। তাহলে রেজাল্টেন্টের মান আসবে সিম্পলি এদের কি বাংলা যোগফল। তাহলে এখন এটা মনে করো সি পয়েন্টে কাজ করে এবং বড় বলের কাছে থাকবে। তাহলে এখন তুমি বের করবা কিভাবে, রেজাল্টেন্ট বের করবো, যখন তুমি পি নিবা এটাকে বাদ দিয়ে অন্য দুটার ডিস্টেন্স পি বাই বিসি, কিউ নিলে কিউ কে বাদ দিয়ে অন্য দুইটার ডিস্টেন্স কিউ বাই এসি, যখন আর নিবা আর কে বাদ দিয়ে অন্য দুটার ডিস্টেন্স এবি, তাহলে পি এর মান 15 বসাও বাই বিসি, কিউ এর মান 9 বসাও বাই এসি, রেজাল্টেন্টের মান 24 আর এবির মান 32। তাহলে তুমি 3 8 24, 4 8 32, তাহলে আসতেছে 3/4। তাহলে প্রথমটার সাথে লাস্টেরটা নিলে কি লিখতে পারবা, বিসি সমান আসবে 15 ইন্টু 3/4, কত আসে বলো, 15 ইন্টু 3/4, 11.25 সেন্টিমিটার। আবার তুমি বলতে পারবা এসি সমান কত আসবে, আচ্ছা 9 ইন্টু 3/4, 6.75 সেন্টিমিটার। ভুল হয়েছে কোথাও ভাইয়া, কোথাও ভুল হয়েছে, মিনিট, পনেরো আর নয় কত হয়, আমি কি ভুল লিখছি, 15 প্লাস 9 24, ঠিক আছে, আর দেয়ার 32 সেন্টিমিটার অ্যাপার্ট। তাহলে দেখো এখানে মনে হয় ভুল হয়েছে, 3 8 24, 4 8 32, না ঠিকই তো আছে, পিসির মান আসবে ইন্টু 3/4, ও 15 ইন্টু 4/3 হবে, সরি এখানে 4/3 হবে, 4/3 হবে এখানে, সরি 4/3 হবে, এই জায়গাটা ভুল হয়েছে। তাহলে এখানে কাটাকাটি করা যায়, 3 5 15, 4 5 20 সেন্টিমিটার হবে, আর হচ্ছে তোমার 3 3 9, 3 7 12 সেন্টিমিটার হবে, দুটো যোগ করলে 32 হবে আর কি, 4/3 হবে। থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো এই যে তার মানে কি, রেজাল্টেন্টের মান হবে 24 কেজি ওয়েট এবং এসির মান হচ্ছে কত দেওয়া হয়েছে তোমার, হচ্ছে 12 সেন্টিমিটার, আর এটা হচ্ছে তোমার 20 সেন্টিমিটার। তার মানে ছোট বড় বল থেকে 12 সেন্টিমিটার দূরে থাকবে, তাহলে আলটিমেটলি 12 সেন্টিমিটার away from 15 কেজি ওয়েট ফোর্স। আবার তুমি এটাও লিখতে পারো যে ভাইয়া 20 সেন্টিমিটার away from 9 কেজি ওয়েট ফোর্স। এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। আশা করতেছি সবার কাছে ক্লিয়ার। দেখো তো সবাই বুঝতে পারছো কিনা, অঙ্ক এখানে এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু খুবই ছোট ছোট এবং নাইস। চলো মানে এই বেসিক্যালি অঙ্কগুলো আর কি, আর প্রমাণ যেগুলো আছে প্রমাণগুলো সহজ। তো চলো আমরা আবার দেখি, পরেরটাতে চলে যাই। এখানে বলা হয়েছে ব্যালেস্ট পাইপ অফ লেন্থ 16 মিটার, কেজি হচ্ছে 65 কেজি,
is carried by two person A and B. তো দেখো ঘটনাটা আসলে কি, একটা পাইপ আছে, তার ব্যালেন্স বলতে বোঝানো হয়েছে যে ব্যালেন্সড কথা যদি লেখা থাকে তাহলে ওয়েট মিড পয়েন্টে কাজ করে, ওয়েট মিড পয়েন্টে আছে, মিড পয়েন্টে আছে, ঠিক আছে, ওয়েট মিড পয়েন্টে আছে। তাহলে 65 কেজি ওয়েটের একটা বস্তু আছে, 65 কেজি ওয়েটের একটা অবজেক্ট আছে, 65 কেজি ওয়েটের একটা অবজেক্ট আছে, 65 কেজি ওয়েট। তাহলে এটার দৈর্ঘ্য কত? 16 মিটার। তারপরে তুমি বলতে পারবা যে ভাইয়া দেখেন এইটা হলো 8 মিটার, কারণ পুরোটা যেহেতু 16 মিটার ভাইয়া, এটাও 8 মিটার। ওকে, দুইটাই কি 8 মিটার 8 মিটার। এখন বলা হয়েছে দ্য পজিশন অফ এ ইজ 2 মিটার অ্যাওয়ে ফ্রম ওয়ান এন্ড and the position of B is 1 meter away from the other end. তার মানে এইটা বহন করতেছে একজন মানুষ, এইখানে একজন মানুষ এখানে বহন করতেছে, আরেকজন মানুষ এখানে বহন করতেছে। সো দেখো প্রথম যে মানুষটা আছে এ, এই এ মানুষটা হচ্ছে তোমার, এ যে ব্যক্তি আছে, এই এ ব্যক্তিটা এখান থেকে 2 মিটার ভিতরে আছে, আর বি ব্যক্তিটা এখান থেকে 1 মিটার ভিতরে আছে। তাহলে দেখো একটা অবজেক্টকে যদি দুইজন মানুষ বহন করে, এই যে দুইজন মানুষ বহন করতেছে একটু এরকম ভিতরে ভিতরে, যে এটা মনে করো টোটালটা 8 মিটার, এটাকে দুইজন মানুষ ধরে রাখছে, একজন হচ্ছে এখানে ধরে রাখছে, একজন এখানে ধরে রাখছে, দুইটা ভিতরে ভিতরে ধরে রাখছে, আর এর ওয়েট কিন্তু মাঝখান দিয়ে নিচের দিকে কাজ করতেছে। তো ঘটনা যেটা হবে, এই যে 65 কেজি যে ওয়েটটা আছে না, এটা দুইজন মানুষের উপরে ডিস্ট্রিবিউট হবে আর কি। 65 কেজি ওয়েটটা এটা দুইজন মানুষের উপরে ডিস্ট্রিবিউটেড হবে, ডিস্ট্রিবিউটেড হবে মানে দুইজন মিলায় 65 কেজি বহন করবে। একজন মনে করো পি ফোর্স বহন করতেছে, একজন মনে করো কিউ ফোর্স বহন করতেছে। আমাদের টার্গেট হচ্ছে এই যে এই পি আর কিউ এর মানটা বের করা। তো দেখো পুরোটা 8 ছিল, এটা 2 হলে এই পাশেরটা কত? 6। আবার এটা 1 হলে এই পাশেরটা কত? 7 মিটার। তাহলে কি হবে? পি আর কিউ বের করতে হবে। তাই পি যখন নিবেন, পি কে বাদ দিয়ে অন্য দুটোর মধ্যবর্তী দূরত্ব p/7, কিউ যখন নিবেন কিউ কে বাদ দিয়ে অন্য দুটোর দূরত্ব q/6, রেজাল্টেন্টের ভ্যালু কত? 65, 65 বাই কত? 13। তাহলে এখান থেকে তুমি বলতে পারো 5 13 65। পি এর ভ্যালু কত? 35 কেজি ওয়েট। আর কিউ এর ভ্যালু কত? কিউ এর ভ্যালু হচ্ছে 30 কেজি ওয়েট। ডান। দেখো সবার কাছে ক্লিয়ার কিনা দেখি জানো, সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি জানো, বুঝতে পারছো কিনা দেখি বলো। অঙ্ক কিন্তু খুবই সহজ ভাইয়া। একটা দণ্ড আছে তোমার কাছে, এই দণ্ডটা হইলো বা একটা অবজেক্ট, সেটা হলো তোমার 16 মিটার লেন্থের। এটা ব্যালেন্স দণ্ড মানে ওয়েট মিড পয়েন্টে কাজ করে, মিড পয়েন্টে কাজ করলে এটা 8, এই পাশেরটাও কি আসবে? 8 আসবে। একজন ব্যক্তি এখান থেকে 2 মিটার দূরে আছে, একজন 1 মিটার ভিতরে আছে। তাহলে এই ওয়েটটা এই দুজনের উপর ডিস্ট্রিবিউট হচ্ছে, মানে এটা হচ্ছে রেজাল্টেন্ট। এটা আমাদের কি? এটা আমাদের রেজাল্টেন্ট। এটা পি আর কিউ এর উপরে কি হয়েছে? ডিস্ট্রিবিউটেড হচ্ছে। কত কত ডিস্ট্রিবিউট হবে এটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে যখন তুমি বললা যে ভাই এটা 2 হলে এই পুরাটা 8 ছিল, তাহলে এটা 6। আবার এটা 1 হলে এই পুরাটা 8 ছিল, তাহলে এটা কত? 7। তাহলে এখন দেখো পি যখন নিবা অন্য দুইটা ফোর্সের মধ্যবর্তী ডিসটেন্স 7, কিউ যখন নিবা অন্য দুইটা ফোর্সের মধ্যবর্তী ডিসটেন্স 6, 65 যখন নিবা অন্য দুইটা ফোর্সের মধ্যবর্তী ডিসটেন্স 13। বসাই দিলে পি এর মান পাওয়া গেল, কিউ এর মান পাওয়া গেল। আবার দেখো এই যে মানে এখানে কিন্তু এটা বলা যায় যে ভাই পি প্লাস কিউ এর মান 65, পি প্লাস কিউ এর মান কত? 65। তো ধরো তুমি পি এর মান 35 বের করছো, তুমি একটা বের করে আরেকটা কিন্তু এই সূত্র এখান থেকেও বের করে ফেলতে পারবা যে ভাইয়া পি প্লাস কিউ এর মান যেহেতু 65, দিস ইজ পি প্লাস কিউ। পি এর মান যদি তুমি বের করো, কিউ এর মান তোমার এখান থেকে আর বের করা না করলেও হবে, কিউ এর মান হবে তোমার 30 কেজি ওয়েট। এভাবেও কিন্তু তুমি বের করে ফেলতে পারো যে ভাইয়া যদি তুমি একটা বের করো আরেকটা এখান থেকেও কিন্তু চাইলে বের করতে পারো। ওকে, তাহলে চলো পরেরটাতে যাই। তোমাদের একটা কুইজ থাকার কথা, কুইজ আমরা দিচ্ছি না। দেখো এখানে দেখানো হয়েছে 6 কেজি ওয়েটের একটা বস্তু আছে, 4 কেজি ওয়েটের একটা বস্তু আছে। এটা বড় এটা ছোট, তাই তাদের রেজাল্টেন্টের মান হবে হচ্ছে 4 + 6 বা 6 + 4 কত আসবে? 10 কেজি ওয়েট। 10 কেজি ওয়েট রেজাল্টেন্ট মান, কেজি ওয়েট আর লিখতেছি না। আর পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 10 হলে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ইন মিটার অফ দ্য পয়েন্ট অফ অ্যাকশন অফ দ্য রেজাল্টেন্ট ফ্রম দ্য পয়েন্ট এ। এ পয়েন্ট থেকে ডিস্টেন্স কত? মানে প্রশ্ন করছে তোমার এসির মান কত, প্রশ্ন হচ্ছে এসির মান কত। তো আমাদের ফর্মুলা কি? 6 যখন নিবা তখন হচ্ছে বিসি আসবে, তাহলে এটা আমার দরকার নেই, 6 নেওয়ার দরকার নেই। 4 যখন নিবা বা নিতে পারো 6/বিসি আসবে, 4 যখন নিবা তখন এসি আসবে। আর তোমার 10 যখন নিবা তখন এই পুরোটা আসবে এবি, 10/এবি। রেজাল্টেন্ট যখন নিবা এই পুরোটা আসবে এবি।
তো টার্গেট কি? এসি বের করা, জানি কার মান, এবির মান, তাহলে আমরা এই দুটা নিয়ে কাজ করলেই হয়ে যাবে। 4/AC, 10/AB মানও 10, এর মানও 10, তাহলে এসির মান 4 মিটার, এটা 1 হয়ে যায়, তাহলে এসির মান আসতেছে 4 মিটার। তাহলে কত মিটার হবে? বি নাম্বারটা এখানে কি আসবে? বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার চলে আসবে। অনেকে কিন্তু অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছো, ভেরি গুড। তাহলে চলো পরেরটাতে যাই। আচ্ছা, এখন দেখো আমাদের কিছু অঙ্ক আছে যেখানে রেজাল্টেন্টটা মুভ করে কেন? এটা আমাদের একটু বুঝতে হবে যে ভাইয়া পি আর কিউ দুইটা কি বলছে? লাইক প্যারালাল ফোর্স বলছে। পি আর কিউ দুইটা কি বলা হয়েছে? লাইক প্যারালাল ফোর্স বলা হয়েছে। কিপিং দ্য লাইন অফ অ্যাকশন অফ পি প্যারালাল, ইটস পয়েন্ট অফ অ্যাকশন ইজ ডিসপ্লেসড বাই এক্স ডিস্টেন্স। এটা একটু পরে দেখি, প্রথমত যেটা বলছে এটা একটু পড়ি, যে পি আর কিউ দুইটা লাইক প্যারালাল ফোর্স। এইটা অনুসারে তুমি ছবি কি আঁকতা? দেখেন ভাইয়া, পি একটা ফোর্স ধরেন এখানে কাজ করতেছে, কিউ একটা ফোর্স হচ্ছে এখানে কাজ করতেছে। কোনটা বড় কোনটা ছোট প্রশ্নে বলে নাই, আমরা একটা বড় একটা ছোট ধরে নিলাম। আমরা ধরলাম পি বড়, ধরলাম হচ্ছে পি বড়। তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারো, এই ক্ষেত্রে তুমি উল্টা ধরলেও কোনো ক্ষতি হবে না, একটা ধরলেই হবে। তাহলে এদের রেজাল্টেন্টের মানটা কি হবে? এদের রেজাল্টেন্টের মান হবে পি প্লাস কিউ। এদের রেজাল্টেন্টের মান আসবে কত? পি প্লাস কিউ। এবং এটা মনে করো সি পয়েন্টে কাজ করে। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা? এটা হচ্ছে তোমার কেস ওয়ান, হলুদটা, যে ভাইয়া কেস ওয়ানের ক্ষেত্রে আমি লিখতে পারবো পি নিলে বিসি, কিউ নিলে এসি, আর পি প্লাস কিউ নিলে এবি। এটা আমরা দেখতে পারি, একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণ, যে যেটা নিবা এটাকে বাদ দিয়ে অন্য দুটোর ডিস্টেন্স, এভাবে জিনিসটা লেখা যায়। তাহলে পি নিলে বিসি, কিউ নিলে এসি, পি প্লাস কিউ নিলে এবি। এবার বলা হয়েছে কি, পি এর ক্রিয়ারেখাটা এইভাবে রেখে জাস্ট একটু সরাই দিছি কিউ এর দিকে। পি এর ক্রিয়ারেখাটা এখানে রেখে আমরা কিউ এর দিকে একটু সরাই দিচ্ছি। তাহলে পি এর নতুন পজিশন হচ্ছে, ধরো এখানে এ প্রাইম পয়েন্টে আসছে। পি যদি কিউ এর দিকে একটু সরে যায়, রেজাল্টেন্টটা একটু ডানে সরে যাবে। রেজাল্টেন্টটাও কি করবে? রেজাল্টেন্ট তো বসে থাকবে না। রেজাল্টেন্ট দেখতেছে আমার আগের ফোর্সটা সরে গেছে, তার মান চেঞ্জ হবে না, কিন্তু সে কিন্তু একটু ডানে সরে যাবে। আর এখানে কিউ কে কোনো রকম আমরা চেঞ্জ করি না, কিউ কিউ এর মতো আগেও ছিল এখনো আছে। তবে সেকেন্ড কেসে আমরা বলতে পারি পি বাই বিসি প্রাইম, কিউ বাই এ প্রাইম সি প্রাইম, আর পি প্লাস কিউ বাই এ প্রাইম বি। দেখো তো এই দুটো তোমরা সবাই বুঝতে পারছো কিনা? যদি আমরা পি নেই, পি কে বাদ দিলে অন্য দুটোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিসি প্রাইম। যদি আমরা কিউ নেই, কিউ কে বাদ দিয়ে অন্য দুটোর মধ্যবর্তী দূরত্ব এ প্রাইম সি প্রাইম। আর যদি আমরা পি প্লাস কিউ নেই, এটাকে বাদ দিয়ে অন্য দুটোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ প্রাইম বি। ডান। যদি তাই হয়, আমাদের দেখাতে বলছে যে রেজাল্টেন্ট যতটুকু ডিসপ্লেসড হয়েছে এটার মান হচ্ছে এত। তো রেজাল্টেন্টের যে ডিসপ্লেসমেন্ট এটা হলো এইটুকু, যে রেজাল্টেন্টের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটুকু। এটাকে আমরা চলো ডি নাম দেই। রেজাল্টেন্টের ডিসপ্লেসমেন্ট ডি সমান হচ্ছে সিসি প্রাইম। এটা তোমাকে দেখাতে হবে। তোমাদের টার্গেট কি বের করা? আমাদের টার্গেট হচ্ছে ডি বের করা। ডি হচ্ছে সিসি প্রাইম। এবং বলা হয়েছে এটা এই রেজাল্ট, এই পি ফোর্সটা যতটুকু সরছে এটা হলো তোমার এক্স পরিমাণ সরছে। পি ফোর্সটা এক্স পরিমাণ সরছে, তাহলে রেজাল্টেন্ট ডি পরিমাণ সরছে। আমাদের টার্গেট হচ্ছে এটা দেখানো যে ডি এর মানটা এটা। তো দেখো ডি এর মান কিভাবে বের করা যায়, সিসি প্রাইমকে কিভাবে বের করা যায়। দেখো তুমি বলতে পারো ভাইয়া এসি প্রাইম থেকে যদি এ প্রাইম সি প্রাইম বাদ দেন তাহলে হচ্ছে না, এসি প্রাইম থেকে আমাকে এসি বাদ দিতে হবে। তো এসি প্রাইম এখানে কোথাও নাই। দেখো ঝামেলা এটা, যে ফোর্সটা চেঞ্জ হয় নাই এই ফোর্সটা হচ্ছে আমার কিউ। তুমি চিন্তা করো, এই ফোর্সটা চেঞ্জ হয় নাই, এই ফোর্সটা চেঞ্জ হয় নাই, কিউ কিউ এর মতোই ছিল। তাহলে এইটার সাইড থেকে আমরা নিব। আমরা যদি বিসি থেকে বিসি প্রাইম বাদ দিই তাহলে আমরা সিসি প্রাইম পাই। দেখো এখানে বিসিও আছে, এখানে বিসি প্রাইমও আছে। তাহলে আমি বলতে পারি এটাকে লেখা যায় বিসি থেকে আমরা বিসি প্রাইম বাদ দিলে আমরা সিসি প্রাইম পাই। তাহলে বিসির মানটা চলো আমরা বের করে ফেলি। এটা রেসপেক্টে বিসির মান আসতেছে পি বাই পি প্লাস কিউ এবি। আবার বিসি প্রাইমের মানটা যদি তুমি এখান থেকে বের করো, বিসি প্রাইমের মানটা কি আসবে? পি প্রাইম বাই পি প্লাস কিউ এ প্রাইম বি। তাহলে বিসি আর বিসি প্রাইমের মানটা চলে এখানে বসাই দিই। বসাই দিলে আসবে পি বাই পি প্লাস কিউ এবি, পি বাই পি প্লাস কিউ এ প্রাইম বি। তাহলে পি বাই পি প্লাস কিউ যেটা আমাদের কাছে আছে এটাকে আমরা অবশ্যই কি নিতে পারবো? কমন নিতে পারবো। এ বি মাইনাস এ প্রাইম বি।
ওকে, তো এবার ছবি দেখে দেখো, দেখো তো এ বি থেকে যদি তুমি এ প্রাইম বি বাদ দাও এ বি থেকে, তাহলে তুমি কি পাবা? এ এ প্রাইম পাবা। তাহলে তুমি বলতে পারবা যে ভাইয়া পি বাই পি প্লাস কিউ তার সাথে আসে এ এ প্রাইম। এ প্রাইমকে আমরা কি লিখতে পারি? এক্স। এ প্রাইমকে লিখতে পারি এক্স। তাহলে ডি এর মান আসে পি বাই পি প্লাস কিউ ইন্টু এক্স। তাহলে ডি এর মান আসতেছে পি এক্স বাই পি প্লাস কিউ, যেটা তোমাকে প্রমাণ করতে বলছে। এইটা তোমরা একটু টান টান মুখস্থ রাখবা, এমসিকিউ তো লাগতে পারে। এটা টান টান মুখস্থ রাখবা যে ভাইয়া এটা হলো কি আপনার এই যে যখন যতটুকু একটা ফোর্সকে পি ফোর্সকে যদি আমি এক্স পরিমাণ সরাই, রেজাল্টেন্ট যদি ডি পরিমাণ সরে, তাহলে ডি এর মান হবে পি এক্স বাই পি প্লাস কিউ। ক্লিয়ার? দেখি জানো তো আমাকে, বুঝতে পারছো কিনা সবাই? সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি জানো, সবাই এটা বুঝতে পারছো কিনা যে এইখানে দেখো পি ফোর্সকে সরাইলে এই সিসি প্রাইম পরিমাণ যে সরছে এটাকে লেখা যায় বিসি মাইনাস বিসি প্রাইম। তাহলে বিসি আর বিসি প্রাইমের মানটা বের করে আমরা এখানে বসাই দিলাম। বসাই দিলে আস্তে আসলো কি এই পি বাই পি প্লাস কিউ কমন নেওয়া যায়। কমন নিলে এটা এ বি মাইনাস এ প্রাইম বি। তো দেখো এই যে এ বি থেকে যদি আমরা এ প্রাইম বি বাদ দেই তাহলে কি পাওয়া যায়? এ এ প্রাইম পাওয়া যায়। বসাই দিলাম এ এ প্রাইমের মান এক্স, বসাই দিলে কিন্তু অঙ্ক শেষ। চলো তাহলে পরটাতে যাই। এবার দেখো এখানে বলা হয়েছে টু লাইক প্যারালাল ফোর্সেস অফ 4 and 6 ইউনিট আর রেসপেক্টিভলি ওয়ার্কিং এট এ পয়েন্ট এ অ্যান্ড বি। তো এখানে দুইটা ফোর্স আছে, আবার এখানে একটা এ ফোর্স আছে, এখানে একটা বি, মানে এ একটা পয়েন্ট আছে, বি আর পয়েন্ট আছে একটা। তোমার এখানে হচ্ছে 6 মানের আর এখানে তোমার হচ্ছে 4 মানের দুইটা লাইক প্যারালাল ফোর্স এ আর বি পয়েন্টে কাজ করতেছে। বি আর একটা পয়েন্ট আছে, এ একটা পয়েন্ট আছে। আচ্ছা, তাহলে এইখানে এদের রেজাল্টেন্টের মান কত আসবে এই কেসটাতে? ভাই 6 আর 4 যোগ করলে হবে 10। 6 আর 4 যোগ করলে হবে 10। এই রেজাল্টেন্টটা মনে করো সি পয়েন্টে কাজ করতেছে। রেজাল্টেন্টের পজিশন হবে এদের মাঝামাঝি কোন একটা জায়গায় বড় বলটার কাছে, ধরো সি পয়েন্টে কাজ করতেছে। এটা ফার্স্ট কেস। তাহলে আলটিমেটলি দেখো কেস ওয়ানের ক্ষেত্রে আমি বলতে পারবো পি বাই 6 বাই বিসি 4 বাই এসি 10 বাই এবি, যেটা নিবা সেটাকে বাদ দিয়ে অন্যদের ডিস্টেন্স। ডান। পরের লাইনে কি বলছে? পরের লাইনে বলছে যে যখন হচ্ছে আমরা দুইটা ফোর্সকে 2 ইউনিট করে করে বাড়াই দিছি, তাহলে যেই ফোর্সটা 6 ছিল সেই ফোর্সটা এখন 8 হয়ে গেছে। যেই ফোর্সটা 4 ছিল এই ফোর্সটা এখন 6 হয়ে গেছে। তাহলে দুইটা ফোর্সকে আমরা কি করছি? 2 ইউনিট করে করে বাড়াই দিছি। তাহলে যেটা ফোর্সটা কি ছিল 8 ছিল, এটা 6 হয়ে গেছে, সরি 6 ছিল সেটা 8 হয়ে গেছে, 4টা 6 হয়ে গেছে। তাহলে রেজাল্টেন্টের মানও হয়ে যাবে 14। এখন রেজাল্টেন্ট ডানেও যেতে পারে বামেও যেতে পারে, আমরা জানি না। আমরা ধরে নিই রেজাল্টেন্ট ডানে গেছে, ঠিক আছে? মনে করো রেজাল্টেন্ট সি প্রাইম পয়েন্টে গেছে, 14 হয়ে গেছে রেজাল্টেন্টের ভ্যালু। রেজাল্টেন্ট ডানে সরে গেছে, এটা আমরা ধরে নিলাম। কই গেছে আমরা জানি না। সে রেজাল্টেন্ট মুভস রাইট, আমরা ধরে নিলাম রেজাল্টেন্ট মুভস রাইট, ঠিক আছে? এটা আমরা ধরে নিলাম। যদি আমাদের রাইট ধরে দেখি নেগেটিভ মান আসে তাহলে রেজাল্টেন্ট আসলে বামে সরছিল। যদি এখানে নেগেটিভ মান আসে তাহলে রেজাল্টেন্ট আমাদের লেফটে সরছে, রেজাল্টেন্ট অ্যাকচুয়ালি লেফটে সরছিল। আর যদি পজিটিভ মান আসে তাহলে রেজাল্টেন্ট রাইটে সরছিল। মানে আমরা যেহেতু রাইটে ধরে নিছি, তাহলে পজিটিভ আসতে অ্যাকচুয়ালি রাইটে সরছে আর নেগেটিভ আসতে কি লেফটে সরছিল। তাহলে তুমি বলতে পারো কেস 2 তে কি লেখা যায়? কেস 2 তে লেখা যায় 8 বাই বিসি প্রাইম আবার 6 বাই এসি প্রাইম আর 14 বাই কত এবি। এখানে গেল। তাহলে আমরা চাচ্ছি কি বের করতে? আমরা চাচ্ছি সিসি প্রাইম বের করতে। রেজাল্টেন্ট সোর্সে যদি ডি পরিমাণ, তাহলে রেজাল্টেন্টের মুভমেন্ট যদি ডি হয় তাহলে ডি এর মানটা হবে ভাইয়া সিসি প্রাইম। এটাকে তুমি বিভিন্ন ভাবে লিখতে পারো। এখন এসি প্রাইম থেকে এসি বাদ দেওয়া যায়, আবার কেউ লিখতে পারে বিসি প্রাইম থেকে ভাইয়া বিসি বাদ দেওয়া যায়, সরি বিসি প্রাইম থেকে আপনার বা বিসি থেকে বিসি প্রাইম বাদ দেওয়া যায়। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা লিখো। তো আমি এটা লিখতেছি এসি প্রাইম থেকে আমরা এসি বাদ দিচ্ছি, তুমি অন্যটা লিখলেও কিন্তু হবে। তাহলে এই এসি আর এসি প্রাইম খুঁজে বের করো। এই যে এখানে লিখো যে ভাই এই দুটার মধ্যে নিলে কি আসবে? এসির মান আসবে হচ্ছে 4/10 এবি আর এটার মান কত আসতেছে? এটার মান আসতেছে এসি প্রাইমের মান কত আসতেছে? এসি প্রাইমের মান আসতেছে হচ্ছে 6/14 এবি। এসি প্রাইমের মানটা চলে বসাই দিই। 6/14 এবি মাইনাস 4/10 এবি। তুমি এটা করলে কি আসবে? 6/14
-4/10 আমরা এবি যদি কমন নেই তাহলে এরকম একটা রেজাল্ট আসবে। তাহলে কি আসলো এখানে? এখানে আসলো হচ্ছে 6/14 4/10 1/35। দেখো পজিটিভ আসছে 1/35 ইন্টু এবি, তাহলে এবি দৈর্ঘ্যের তোমার হচ্ছে 1/35 সরে যাবে। তাহলে এটা পজিটিভ আসছে মানে কি? তার মানে এই রেজাল্টেন্ট 1/35 এবি পরিমাণ রাইট সাইডে সরে যাবে, রাইটে সরে যাবে, বা টুয়ার্ডস বি, বি এর দিকে সরে যাবে, বি এর দিকে সরে যাবে। রেজাল্টেন্ট 1/35 এবি পরিমাণ বি এর দিকে সরে যাবে। তুমি যদি এখানে ধরো রেজাল্ট এরকম আসতো, সে রেজাল্ট এরকম আসছিল, সে রেজাল্টটা ডি এর মানটা এরকম আসছে যে -1/35 এবি, ধরো এরকম আসতো যদি, তাহলে সেক্ষেত্রে কি বলতে যে ভাই আপনি রাইট যাবে ধরছিলেন কিন্তু রেজাল্ট আসছে নেগেটিভ, তার মানে তখন তুমি বলতে রেজাল্টেন্ট 1/35 এবি পরিমাণ এর দিকে সরে যাবে, টুয়ার্ডস এ বা লেফটে সরে যাবে, টুয়ার্ডস এ। এখানে মানে রাইটে সরে গেছে, আর এখানে কি, এখানে লেফটে সরবে। যদি নেগেটিভ আসতো তখন আমরা কি বলতাম যে ভাইয়া আসলে লেফটে সরছে। সবার কাছে ক্লিয়ার? দেখি জানাও তো বুঝতে পারছো কিনা। আমরা ধরে নিছি রেজাল্টেন্ট রাইটে সরে গেছে, এটা কিন্তু আমরা জানতাম না, এটা আমরা ধরে নিছি। রেজাল্টেন্ট যদি রাইটে সরে যায় সেটা ধরে যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে অ্যাকচুয়ালি রাইটে সরে গেছে, আর যদি রেজাল্টের রাইটে সরে গিয়ে তুমি দেখো নেগেটিভ রেজাল্ট আসছে তাহলে অ্যাকচুয়ালি কই গেছে, লেফটে গেছে। আশা করতেছি সবার কাছে এই আইডিয়াটা ক্লিয়ার। ডান। তাহলে চলো আমরা পরেরটাতে যাই। এবার খেয়াল করো, এখানে বলা হয়েছে যে P1 একটা ফোর্স আছে, P2 একটা ফোর্স আছে, তারা এ আর বি পয়েন্টে কাজ করে। ঠিক আছে, এই পর্যন্ত আগে আমরা হজম করে নিই। চলো দেখো, প্রশ্নে বলা আছে মনে হয় P1 বড়, এটা একটু মাথায় রেখো, এটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট কথা এই প্রশ্ন অঙ্কের জন্য। P1 বড়, তাহলে P1 বড় আঁকতেছি আমরা, আর P2 কে ছোট আঁকতেছি একটু। এটা এ আর বি পয়েন্টে P1 আর P2 এর ফোর্স কাজ করে। তাহলে এদের রেজাল্টেন্টের মানটা কি? এদের রেজাল্টেন্টের মান আসবে P1 প্লাস P2, এবং এদের পজিশন হবে এদের মাঝামাঝি কোনো একটা জায়গায় বড় বলের কাছে, বিগ ফোর্সের কাছে। তাহলে এটার প্রথম কেস, এই কেসের থেকে আমরা কি লিখতে পারি? P1 নিলে অন্য দুটার মধ্যবর্তী দূরত্ব, P2 নিলে অন্য দুটার মধ্যবর্তী দূরত্ব, P1 নিলে অন্য দুটার মধ্যবর্তী দূরত্ব, P2 নিলে অন্য দুটার মধ্যবর্তী দূরত্ব, P1 প্লাস P2 নিলে অন্য দুইটার মধ্যবর্তী দূরত্ব, এটা কিন্তু লেখাই যায়। এবার বলা হয়েছে when their positions are exchanged, তাহলে এক্সচেঞ্জ করা হয় যদি পজিশন, দিস রেজাল্টেন্ট এস পরিমাণ সরে যায়। তার মানে যেখানে P1 ছিল এই জায়গাটাতে যদি আমি P2 নিয়ে চলে আসি, আর যেখানে P2 ছিল এই জায়গাটাতে যদি আমি P1 নিয়ে চলে আসি, যেখানে P2 ছিল এই জায়গাটায় P1 নিয়ে যদি চলে আসি আমি, তুমি কি বলবা? তুমি বলবা ভাই রেজাল্টেন্ট কিন্তু বড় বলের কাছে থাকবে, P1 যেহেতু ডানে চলে আসছে রেজাল্টেন্ট এখানে কোথাও চলে আসবে। তাহলে রেজাল্টেন্ট নতুন পজিশন হচ্ছে মনে করো সি প্রাইম পয়েন্টে চলে গেছে। রেজাল্টেন্ট সোর্সে কতটুকু? রেজাল্টেন্ট সোর্সে হচ্ছে যেটুকু সেটাকে বলা হয়েছে এস। তো সেকেন্ড পজিশনে কেস 2 তে কি লেখা যায়? কেস 2 তে দেখেন ভাইয়া P2 বাই BC প্রাইম, P1 বাই AC প্রাইম, আর P1 প্লাস P2 বাই AB, যারা নিবা সেটাকে বাদ দিয়ে অন্য দুটো ডিস্টেন্স। তাহলে P2 নিলে অন্য দুটোর মধ্যবর্তী দূরত্ব BC প্রাইম, P1 নিলে অন্য দুটোর মধ্যবর্তী দূরত্ব AC প্রাইম, আর P1 প্লাস P2 নিলে অন্য দুটোর মধ্যবর্তী দূরত্ব কত? AB। ডান। তাই যদি হয় তাহলে এখন আমাদেরকে বের করতে হবে হচ্ছে এস এর মান। এস এর মান কি? এস হচ্ছে রেজাল্টেন্টের মুভমেন্ট, এস হচ্ছে কি রেজাল্টেন্টের মুভমেন্ট হচ্ছে সিসি প্রাইম, এটাকে তুমি লিখতে পারো সিসি প্রাইম। তো সিসি প্রাইমকে তুমি এখন কি বলতে পারো যে ভাইয়া এসি থেকে প্রাইম থেকে এসি বিয়োগ করে দেন, অথবা ভাইয়া বিসি প্রাইম থেকে বিসি থেকে বিসি প্রাইম বিয়োগ করে দেন, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা নেবেন। তো আমি এখানে আগের বার এটা করছিলাম, এখন উল্টা করি যে বিসি থেকে বিসি প্রাইম বিয়োগ করে দিই। তুমি চাইলে কিন্তু এসি থেকে এসি প্রাইম বিয়োগ করতে পারো, এসি প্রাইম থেকে এসি বিয়োগ করতে পারো। তো এখান থেকে লিখতে পারি ভাইয়া বিসি থেকে বিসি প্রাইম বাদ দেন। বিসি থেকে বিসি প্রাইম বাদ দিলে চলো আমরা বিসি বের করি। এই যে বিসি আছে এখানে, তাহলে এখান থেকে বিসির মান আসবে P1 বাই P1 প্লাস P2 AB।
আবার তুমি যদি বলো যে ভাইয়া বিসি প্রাইম বের করি, বিসি প্রাইম আসবে পি টু বাই বিসি প্রাইমের মান আসবে পি টু বাই পি ওয়ান প্লাস পি টু এবি। আসেন মানগুলো বসাই দিই। তাহলে দেখো তুমি বলতে পারবা ভাইয়া এবি বাই পি ওয়ান প্লাস পি টু এইটাকে কমন নেওয়া যায়। তাহলে এবি ডিভাইডেড বাই পি ওয়ান প্লাস পি টু কমন নিলাম। কমন নিলে এইখানে থাকবে পি ওয়ান আর এখানে থাকবে মাইনাস পি টু, তাহলে পি ওয়ান মাইনাস পি টু থাকবে। তাহলে কি লিখতে পারো? দেখো হয়ে গেছে অঙ্ক। অতএব এস এর মান হলো পি ওয়ান মাইনাস পি টু ডিভাইডেড বাই পি ওয়ান প্লাস পি টু ইন্টু এবি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটা হচ্ছে আমাদের কি ফর্মুলা। তাই তুমি কি বলতে পারতেছো? তুমি বলতে পারতেছো দেখেন ভাই ঘটনা কিন্তু হয়ে গেছে। এটা আমরা টান টান মুখস্থ রাখবো, এটা কিন্তু এমসিকিউর জন্য লাগবে আমাদের। টান টান মুখস্থ রাখবো এমসিকিউর জন্য যে ভাইয়া দুইটা ফোর্স আছে পি ওয়ান আর পি টু, যেখানে পি ওয়ানটা হচ্ছে বড়। তাহলে পি ওয়ানটা যদি বড় হয়, এই দুইটার পজিশন যদি আমি এক্সচেঞ্জ করে দিই, রেজাল্টেন্ট কতটুকু সরবে? এদের বিয়োগফল মানে এদের ডিফারেন্স, এদের সামেশন ইন্টু এবি, এটার পরিমাণ সরে যাবে। চলো আমরা যদি এটা বুঝে থাকি, আমরা একটা অঙ্ক করে, দেখো এমসিকিউতে আসছিল, সরি এটা রিটেনে আসছে। রিটেনে আসলে তোমাকে এরকম ভাবে ভেঙে ভেঙে করে দেখাইতে হবে, তোমরা এটা নিজেরা করবা, আমি কিন্তু এটা করে দিচ্ছি না। তবে এটার অ্যান্সারটা কি হবে তোমাকে বলে দিই। দেখো একটা ফোর্স আছে 24, একটা ফোর্স আছে 18, ঠিক আছে? তারা 10 মিটার দূরে কাজ করতেছে। দিস ইজ পি ওয়ান অ্যান্ড দিস ইজ পি টু। বলছে যে তাদের পজিশন ইন্টারচেঞ্জ করলে রেজাল্টেন্ট দেখাও যে এত পরিমাণ সরে। তো রেজাল্টেন্টের স্মরণ কি হওয়া উচিত ছিল? সূত্রটা কি ছিল? ভাই এদের ডিফারেন্স বাই এদের সামেশন ইন্টু এবি। এটা কিন্তু মুখস্থ লিখলে হবে না, পরীক্ষা আগের মতো করে করে দেখাইতে হবে। আমি জাস্ট তোমাকে ইয়া দিচ্ছি, জাস্ট মানে অ্যান্সারটা যে আসবে আমরা শিওর করতেছি। 24 মাইনাস 18, 24 প্লাস 18, আর এবির মান হচ্ছে 10। তাহলে এটা আসছে কত? 6, 12 2 হাতে 1, 42 ইন্টু 10। দেখো 6 7 42, তাহলে এটা আসতেছে 10/7 এত মিটার। তাহলে ডি এর মান আসছে কত, বা এস এর মানটা কত? ডি এর মান আসছে 10/7 মিটার। সো এই যে ডিফারেন্স, এটা কত আসলো? 10/7 মিটার প্রমাণ করতে বলছিল। এইভাবে করলে কিন্তু হবে না, এটা কিন্তু পরীক্ষার ছবি এঁকে আগের অঙ্কটা যেভাবে করলাম সেভাবে করতে হবে। বাট আমরা আগের অঙ্ক যেহেতু করছি, এই অঙ্ক আবার করার কোনো মানে হয় না, জাস্ট আমরা দেখলাম যে রেজাল্টটা আসে কিনা। এবং দেখো তোমাদের এখানে একটা কুইজ আছে, এই কুইজের মধ্যে তোমার বলা হয়েছে যে 200 সেন্টিমিটার লম্বা একটা রড আছে, এটা এবির মান। এখানে 12 কেজি এবং 8 কেজি ওজনের দুইটা বস্তু এ আর বি এন্ডে রাখা হয়েছে। তাদের পজিশন যদি এক্সচেঞ্জ করা হয়, তাহলে রেজাল্টেন্ট কতটুকু মুভ করবে? রেজাল্টেন্টের মুভমেন্টের সূত্র কি ছিল? পি ওয়ান আর পি টু ছিল, তাই না? পি ওয়ান আর একটা পি টু দাও, বা কিউ দিলেও আসলে সমস্যা নেই, লিখতে পারবা তুমি। তাহলে পি ওয়ান মাইনাস পি টু, পি ওয়ান প্লাস পি টু ইন্টু এবি, এটা ছিল ফর্মুলা। তো তুমি বসা দাও যে ভাইয়া 12 মাইনাস 8, 12 প্লাস 8 ইন্টু 200 কত আসে বলো? 4/20 ইন্টু 200, তাহলে 40 সেন্টিমিটার। তাহলে রেজাল্টেন্টের মুভমেন্ট কত আসবে? 40 সেন্টিমিটার। তাহলে ডি নাম্বার কি আসবে? ডি নাম্বার কারেক্ট আনসার। দেখো তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি জানো। তাহলে এই যে, তাহলে আমরা দুইটা সূত্র মুখস্থ করতে বলছি তোমাকে। কোন কোন সূত্র চলো দেখি। এক নাম্বার সূত্র হচ্ছে এটা, যে যদি ভাইয়া রেজাল্ট দুইটা ফোর্সের মধ্যে একটা ফোর্সকে যদি তুমি হচ্ছে এক্স পরিমাণ সরাও, রেজাল্টেন্টের মুভমেন্ট হবে পি এক্স বাই পি প্লাস কিউ। এরপরে দেখলাম কি, দুইটা ফোর্সের পজিশন যদি ইন্টারচেঞ্জ করা হয় লাইক প্যারালাল ফোর্সে, তাহলে রেজাল্টেন্টের মুভমেন্ট হবে পি ওয়ান মাইনাস পি টু, পি ওয়ান প্লাস পি টু ইন্টু এবি। তো সেটা দিয়ে দেখলাম এমসিকিউ আমাদের আসে, সো এমসিকিউর জন্য এটা মনে রাখতে বলছি, আমাদের কিন্তু এমসিকিউতে কাজে লাগবে। আচ্ছা, স্পেশালি ইঞ্জিনিয়ারিং এমসিকিউতে আমাদের কাজে লাগবে। ভার্সিটিতেও কিন্তু কাজে লাগতে পারে, ভার্সিটিতেও দিতে পারে, কারণ ভার্সিটি টিচাররাও এটা আমাদের মনে রাখতে বলে, মানে পরীক্ষা আসে যেহেতু আমরাও মনে রাখতে বলি আর কি, যে কেন হচ্ছে পরীক্ষা কিন্তু আসতে পারে আর কি। ওকে, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা দেখে দেখো যে হচ্ছে মাস্ট সি, মানে অবশ্যই দেখে যাবো টাইপের ম্যাথ। অঙ্ক খুবই সহজ, বাট পরীক্ষার হলে তুমি যদি না দেখে যাও তোমার জন্য করাটা একটু টাফ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা দেখি অঙ্কটা আসলে কি। এখানে তিনটা কেস আছে, ভালো করে শুনবা। রেজাল্টেন্ট অফ টু
লাইক প্যারালাল ফোর্সেস অফ ম্যাগনিটিউড পি অ্যান্ড কিউ অ্যাক্টস অ্যাট এ পয়েন্ট ও। আমরা এটা আগে একটু হজম করে নিই। পি একটা ফোর্স আছে এখানে, কিউ একটা ফোর্স আছে এখানে, এদের রেজাল্টেন্ট অবশ্যই বড় বলের দিকে থাকবে। এখানে আমি জানি না কোনটা বড় বল, মানে আমরা ধরে নিচ্ছি পি বড়, একটা বড় ধরলেই হবে। সো এদের রেজাল্টেন্টটা এই পি প্লাস কিউ, এটা মনে করো ও পয়েন্টে আছে, এটা প্রশ্নে দেয়া আছে। তাহলে এই কেস থেকে তুমি কি বলতে পারো? এই কেস থেকে তুমি বলতে পারো ভাইয়া এই পাশের ফোর্স নিলে এই দূরত্ব আসবে, আবার ভাইয়া এই পাশের ফোর্স নিলে এই দূরত্ব আসবে। সো আমরা এরকম লিখতে পারি কিনা, পি বাই বিসি কিউ বাই এ, সরি বিও কিউ বাই এও আসবে, এটা আসবে না? এখান থেকে আমরা এটা লিখতে পারি যে ভাইয়া এটা না লিখে প্রথম কেস কি, পি বাই বিও কিউ বাই এও। এখান থেকে আমরা একটা জিনিস বানায় রাখতে পারি যে পি আর কিউ এর রেশিও হচ্ছে বিও বাই এও। এটা আমার 1 নাম্বার ইকুয়েশন দাও। তাহলে এটা একটা ইকুয়েশন পাইলাম আমরা। এটা দেখো বোঝার সুন্দর একটা সুবিধা আছে, পি আর কিউ এর রেশিও এদের অপোজিট ডিস্টেন্সের রেশিও সমান। পি ফোর্সগুলোর রেশিও কি হবে, এদের অপোজিট ডিস্টেন্সের রেশিও সমান হবে। ফোর্সগুলো অলওয়েজ এই ডিস্টেন্সের রেশিওর অনুপাতে ভাগ করে আর কি, ঠিক আছে? যে রেজাল্টেন্টটা ফোর্সগুলোকে মানে রেজাল্টেন্টটা তোমার হচ্ছে মধ্যবর্তী পজিশনকে ফোর্সের রেশিওতে ভাগ করে। তো পি আর কিউ এর রেশিও বিও আর এও রেশিও, পি আর কিউ যদি নাও এই পাশের বিও উল্টা নিতে হবে আর এই পাশে কি এও নিতে হবে। এটা হচ্ছে আমাদের মানে প্রথমটা থেকে আসছে। পরের কেসে কি বলা হয়েছে, পি ইজ এক্সটেন্ডেড বাই আর, কিউ ইজ এক্সটেন্ডেড বাই এস। মানে পি এর জায়গায় যদি তুমি পি প্লাস আর বসাইতা, কিউ এর জায়গায় যদি তুমি কিউ প্লাস এস বসাইতা, রেজাল্টেন্টের মান আসতো পি প্লাস আর প্লাস কিউ প্লাস এস। স্টিল এটা ও পয়েন্টেই কাজ করতো, এটা প্রশ্নে দেয়া আছে। তাহলে সেকেন্ড কেস অনুসারে আমরা কি লিখতে পারবো? সেকেন্ড কেসে বলতে পারবো তাহলে ভাই দেখেন পি আর কিউ এর রেশিও যেমন বিও বাই এও ছিল, সেকেন্ড কেসেও যদি সেম পজিশন থাকে এখানে জাস্ট এরকম আসবে যে পি প্লাস আর বাই কিউ প্লাস আর বিও বাই এও। দেখো তো তোমরা এটা বুঝো কিনা, সেকেন্ড কেসে এটা আসবে যে ভাইয়া আগের এই পজিশন আর এই পজিশনে যে ফোর্স আছে তাদের রেশিও কি বিও বাই এও ছিল, এখনো তাই হবে। এই পজিশন এবং এই পজিশনে যে ফোর্স আছে পি প্লাস আর আর কিউ প্লাস এস, পি প্লাস আর এবং কিউ প্লাস এস, এদের রেশিও কি আসবে? রেশিও আসবে বিও বাই এও সমান। রেশিওটা আসতেছে বিও বাই এওর সমান। ডান। 3 নাম্বার কেস বলছে দ্য রেজাল্টেন্ট উইল ওয়ার্ক এগেন, পি এর জায়গায় যদি হচ্ছে তোমার আমরা কিউ ফোর্স ব্যবহার করি, তাহলে পি যেখানে ছিল ওই জায়গায় যদি আমরা কিউ ফোর্স নিয়ে আসি, আর তারপরে ইফ দ্য ফোর্সেস কিউ অ্যান্ড আর, ইফ ইনস্টেড অফ পি আর কিউ, কিউ আর, আচ্ছা পি এর জায়গায় কিউ এবং কিউ এর জায়গায় যদি আর বল কাজ করে, কিউ জায়গায় যদি আর বল কাজ করে, তাহলে রেজাল্টেন্টের মান কি আসবে? কিউ প্লাস আর। স্টিল এটা ও পয়েন্টে কাজ করে। তাহলে তুমি বলতে পারো ভাইয়াস, তাহলে এই ক্ষেত্রে আমাদের কেস থ্রিতে কিউ আর আর এর রেশিও কি আসবে? কিউ আর আর এর রেশিও আমাদের আসবে স্টিল বিও বাই এও। দেখো এই তিনটে ইকুয়েশন বুঝতে পারছো কিনা? এই তিনটে ইকুয়েশন বুঝতে পারলে অঙ্ক বাকিটা পানি ভাত। দেখো তো এই তিনটে ইকুয়েশন আমরা বুঝতে পারছি কিনা? এই তিনটা বুঝতে পারলে কিন্তু অঙ্ক হয়ে গেছে। যে ভাই তিনটা কেস আছে, তিনটা কেস আমরা আলাদা আলাদা ভাবে লিখছি। সবাই জানো যে এই তিনটা কেস বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে এই তিনটা কেস আমরা আশা করি সবাই বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু তোমরা জিজ্ঞেস করতে পারো। ভেরি গুড, সবাই মনে হচ্ছে বুঝতেছে। তাহলে এখন দেখো এই তিনটারই রাইট সাইডে কারা আছে? রাইট সাইডে বিও বাই এও আছে না? রাইট সাইড গুলো যদি সমান হয় অবশ্যই লেফট সাইড গুলো কি হবে? সমান হবে। তুমি বলতে পারো ভাইয়া 1, 2 এবং 3 হতে পাই, 1, 2 এবং 3 হতে পাই পি বাই কিউ, পি প্লাস আর বাই কিউ প্লাস এস, এবং এটা আসবে কিউ বাই আর। কি হয়েছে ভাই? সবারই যেহেতু রাইট সাইড সমান, অবভিয়াসলি ভাইয়া এদের লেফট সাইড গুলোও কি হবে? লেফট সাইড গুলো সমান হবে। কারণ রেশিওর একটা প্রপার্টি আমরা কি শিখছিলাম? ওই যে মনে আছে, হাফ আর মনে করো 4/8 যেহেতু সমান, এদেরকে যোগ করলে যে রেশিও পাওয়া যায় এটাও তাদের সমান, আবার বিয়োগ করলে যে রেশিও পাওয়া যায়
এটাও তাদের সমান। তো আমরা দেখতেছি এখানে পি প্লাস আর আছে, এখানে কিউ প্লাস এস আছে, এখানে শুধু কিউ বাই আর আছে, কিউ বাই এস আছে মনে হয়। ও, এখানে দেখো পি প্লাস আর আছে, এখানে কিউ প্লাস এস আছে। এইটাকে যদি এর সাথে বিয়োগ করে দাও তাহলে পি গুলা কাটাকাটি চলে যায়, শুধু আর বাই এস থাকে। তাহলে যে এই তিনটা রেশিও যেহেতু সমান, তাহলে আলটিমেটলি পি প্লাস আর এর থেকে যদি আমরা পি বাদ দিয়ে দিই, আর কিউ প্লাস এস থেকে যদি আমি কিউ বাদ দিয়ে দিই, কি করছি আমরা? এই দুটো সাপারেট করছি, এই দুটো সাপারেট করছি। আমাদের থিওরি কি বলে যে দুইটা রেশিও যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে বিয়োগ করলে যে নতুন রেশিও পাওয়া যায় সেটাও তাদের সমান। তাহলে দেখো পি পি কাটা, কিউ কিউ কাটা, তাহলে দেখো দিন শেষে রেজাল্ট যেটা আসতেছে এখানে আর বাই এস, এটার মান তাহলে কি আসতো? আর বাই এস। তাহলে আমরা দেখলাম পি বাই কিউ এর মান কিউ বাই আর এর সমান, সেটা আবার আর বাই এস এর সমান। এটা একটা সুন্দর একটা ঘটনা ঘটে গেছে যে পি বাই কিউ সমান কিউ বাই আর সমান আর বাই এস। এই পর্যন্ত আমরা নর্মালি করলাম। এবার দেখো প্রমাণে কি করতে বলছে। প্রমাণ যেটা করতে বলছে এর মধ্যে দেখো কিউ মাইনাস আর আছে, আবার পি মাইনাস কিউ আছে। তো পি মাইনাস কিউ কিভাবে পাবা? এই দুটো বিয়োগ করলে পাবা। কিউ মাইনাস আর কিভাবে পাবা? এই দুটো বিয়োগ করলে পাবা। সো আমরা একটা কাজ করি, এদেরকে এখন আবার এরকম লিখে দিই যে ভাইয়া পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর, আর মাইনাস এস। কি করছি? যেহেতু ভাই এই তিনটা রেশিও এখন সমান, এই দুটোকে বিয়োগ করলে পি মাইনাস কিউ পাবা, এই দুটোকে বিয়োগ করলে কিউ মাইনাস আর পাবা। এদের বিয়োগ করলে নিচেরটাও বিয়োগ করতে হবে, এদেরকে বিয়োগ করলে নিচেরটাও কি করতে হবে? বিয়োগ করতে হবে। আর আমাদের টার্গেট হচ্ছে এস এর মান বের করা। তো আমি দেখতেছি যে এই যে নতুন যে দুটো রেশিও আসছে এখানে একবারই এস আছে, এস এর মানটা বের করতে হবে। তাহলে তুমি লিখতে পারো আর মাইনাস এস ইকুয়াল টু কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। অঙ্ক কিন্তু হয়ে গেছে যে ভাই এই যে কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ এর মান হচ্ছে আর মাইনাস এস। তাহলে তুমি এখান থেকে এস এর মান কি লিখতে পারবা? এস এর মান লিখতে পারবা আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। প্রমাণিত। যে ভাইয়া দেখেন এই যে এস এর মানটা কি হবে, দেখো এস এর মানটা এস এই পাশে নিয়ে গেল আর এটাকে এই পাশে নিয়ে আসলে আর মাইনাস এটা, ডান, এটাই প্রুফ করতে বলছে, প্রমাণিত। দেখো অঙ্ক কিন্তু কঠিন না, অঙ্ক কিন্তু খুবই সহজ। কিন্তু পরীক্ষার আগে তুমি যদি না করে যাও, দেখো এর মধ্যে অনেক কিছু করছি আমি, ছোটখাটো ট্রিক, যে ভাইয়া এখানে এই যে পি আর কিউ তাড়ানোর জন্য বিয়োগ করছি, করলে দেখেন সুন্দর একটা রেজাল্ট আসছে। এরপরে আবার এটা মিলানোর জন্য, প্রুফ আনার জন্য আমি কি করছি, এগুলো আবার বিয়োগ করছি। এই যে এত কিছু করলাম, পরীক্ষার হলে কিন্তু হঠাৎ করে মাথায় আসবে না যদি তুমি না প্র্যাকটিস করে যাও। দেখো তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি জানো, সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি জানো। এটা মনে হচ্ছে সবার কাছে ক্লিয়ার। তাহলে এখন আমাদের আরেকটা টপিক আছে, এই সেম টপিকের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হলো ম্যাক্সিমাম ওয়েট। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ম্যাক্সিমাম ওয়েট? একটু আমরা বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ, ম্যাক্সিমাম ওয়েট, বা অনেক সময় এটা লেখা থাকে যে হচ্ছে তোমার কি বলে, ম্যাক্সিমাম ওয়েট বিফোর ওভারটার্নিং। ওভারটার্নিং এর আগে ম্যাক্সিমাম ওয়েট সম্পর্কে আমাদের জানা লাগবে। একটা 20 মিটার লম্বা হেভি রেগুলার প্ল্যাঙ্ক আছে, একটা বড় 20 মিটার লম্বা একটা প্ল্যাঙ্ক আছে। এটা চলো আমরা আগে একটু ছবি আঁকাই ফেলি। একটা 20 মিটার লম্বা একটা হেভি লেখা আছে প্রশ্নের মধ্যে। সো হেভি মানে হচ্ছে তোমার এটার ওয়েট আছে, ওয়েট নিতে হবে। আর যদি দেখো লাইট লেখা আছে তাহলে বুঝবা ওয়েট নেগলিজেবল, ওয়েট বাদ দিতে বলছে। ঠিক আছে, ওয়েট বাদ দিতে বলছে, নেগলেক্ট করতে বলছে। ঠিক আছে, যদি প্রশ্নে যদি দেখো হেভি লেখা আছে দ্যাট মিনস ওয়েট নিতে বলছে, আর যদি দেখো লাইট লেখা আছে তার মানে ওয়েট বাদ দিতে বলছে। ঠিক আছে, তাহলে এখন বলছে যে এটা দুইটা পোলের মধ্যে আছে। তাহলে বলছে হেভি রেক্টেঙ্গুলার প্ল্যাঙ্ক ইজ হেভি রেগুলার প্ল্যাঙ্ক ইজ ব্যালেন্সড হরিজন্টালি অন টু পোলস। দুইটা পোলের উপরে হরিজন্টালি তারা আছে। ফার্স্ট পোল ইজ অ্যাট ওয়ান এন্ড অফ দ্য প্ল্যাঙ্ক এন্ড দ্য সেকেন্ড পোল ইজ 5 মিটার ফ্রম দ্য আদার। তো দেখো এদের ওয়েট যেটা আছে, ওয়েট কিন্তু আমরা জানি না, আমরা জানি ওয়েট মাঝখানে আছে, ওয়েট হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ মাঝখানে আছে, তার মানে এইটুকু হচ্ছে 10 মিটার, এইটুকু ভাইয়া 10 মিটার। এটা এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, আর এখানে ওয়েট হচ্ছে ধরো জি পয়েন্টে আছে। বলা হয়েছে যে
আপনার একটা পোল হচ্ছে একটা এন্ডে আছে, তাহলে এখানে একটা পোল আছে, এখানে একটা খুঁটি আছে, এখানে একটা খুঁটি আছে। আবার আরেকটা পোল হচ্ছে সেকেন্ড পোল ইজ 5 মিটার ফ্রম দ্য আদার এন্ড। সেকেন্ড পোল এখান থেকে 5 মিটার ভিতরে আছে, সেকেন্ড পোল এখান থেকে 5 মিটার ভিতরে আছে। তো এই যে পোলগুলো আছে, পোলগুলো কিন্তু উপরের দিকে ফোর্স দিয়ে এই জিনিসটাকে ধরে রাখছে। তো এই পোলের রিয়াকশন ফোর্স ধরো এই উপরের দিকে কাজ করবে, এটা হলো আর এ বা R1 দাও। আর এই পোলের রিয়াকশন ফোর্সটা মনে করো R2, এটা মনে করো সি বিন্দুতে কাজ করতেছে। তাহলে এই দুইটা পোলের রিয়াকশন ফোর্স হচ্ছে কি R1 এবং R2, এবং এইটা হচ্ছে 5 মিটার ভিতরে, 5 মিটার ভিতরে। এই পাশের দৈর্ঘ্য কত? 5 মিটার। ঠিক আছে, এই দৈর্ঘ্যগুলো কি 5 মিটার ভিতরে ভিতরে। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রশ্নে বলা হয়েছে যে কেন 5 মিটার, কেন পুরোটা ভাইয়া যেহেতু 20 মিটার, এটা যদি 5, তাহলে এই পুরোটা যেহেতু 10 মিটার, তাহলে এই পাশেরটা 5 হলে এই পাশেরটাও কত হবে? 5 হবে। এখন বলা হয়েছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 50 কেজি ওয়েট ক্যান বি হাং অন দ্য সেকেন্ড এন্ড উইদাউট ওভারটার্নিং দ্য প্ল্যাঙ্ক। বলা হয়েছে এইটাকে এই পাশে আমি হাইয়েস্ট 50 কেজি ওয়েট ফোর্স দিতে পারি, এটা হচ্ছে ম্যাক্সিমাম এত ফোর্স দিতে পারি এটা টার্ন করার আগে, ওভারটার্ন করার আগে। তাহলে আমাদেরকে বলছে ডাব্লুর মান কত, এটা আমাদের কোয়েশ্চেন। তো এটা আমাদেরকে একটু বুঝতে হবে যে ঘটনাটা আসলে কি আছে এখানে। এই অনুসারে যদি ছবিটা আঁকাও, যে এই যে মনে করো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সেই প্ল্যাঙ্ক। এই প্ল্যাঙ্কের এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এই পাশে বি পয়েন্ট, এ পয়েন্ট এবং বি পয়েন্ট। ছবি দেখো, এখানে আমি একটা খুঁটি রাখছি এবং এখানে একটা খুঁটি রাখছি, এখানে আমি একটা খুঁটি রাখছি, যে খুঁটিটা দিয়ে উপরের দিকে ফোর্স দিচ্ছি, এখানে একটা খুঁটি রাখছি, আর এর ওয়েট মাঝখান দিয়ে নিচের দিকে কাজ করতেছে। এখন এখানে যদি আমি মানে মনে করো এই পাশে একটা ওজন ঝুলাচ্ছি, ঝুলাতে 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 একটা টাইমে কি হবে, জিনিসটা ওভারটার্ন করবে। ঠিক আছে, এই পাশে যদি আমি উল্টা হয়ে গেছে না, এরকম ঘটনা। এরকম এই পাশে আমি একটা ওজন ঝুলাচ্ছি, ঝুলাতে 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 একটা টাইমে কি হবে, জিনিসটা ওয়েটটা উল্টা হয়ে মানে এই প্ল্যানটা উল্টা যাবে। তো মনে করো ঠিক দেখো, এখানে আমি আস্তে আস্তে মনে করো 1 কেজি ঝুলালাম, কিচ্ছু হবে না, 2 কেজি ঝুলালাম, কিচ্ছু হবে না, কিন্তু বলছে 50 কেজি ঝুলানোর 50 কেজি ম্যাক্সিমাম ওয়েট, এর বেশি হলে জিনিসটা উল্টা যাবে। দেখো যত আমি এখানে ওয়েট বাড়াচ্ছি তত এটা উল্টানোর উপক্রম হচ্ছে। একদম 50 কেজি ঝুলালে এটা হচ্ছে উল্টানোর উপক্রম হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, যত ওয়েট ঝুলাচ্ছে এটা কিন্তু আস্তে 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 কি করতেছে, এটা আস্তে 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 মানে এদের রেজাল্টেন্ট আস্তে আস্তে সরতেছে। সরতে সরতে যখন আমি এখানে ম্যাক্সিমাম ওয়েটটা ঝুলাবো, তখন হচ্ছে ঠিক উল্টানোর আগের মুহূর্ত, মানে 50 কেজি ঝুলানো কি, এটা হচ্ছে উল্টানোর ঠিক আগের মুহূর্তে 50 কেজি ঝুলাতে পারবা। তা যেই মোমেন্টে এটা উল্টা যাবে, সেই মোমেন্টে তোমরা কি বুঝো যে এই পাশের যে প্ল্যাঙ্ক আছে সেই প্ল্যাঙ্কে জাস্ট টাচ করে আছে, ওই প্ল্যাঙ্ক এখানে কোনো ফোর্সই দিচ্ছে না। কারণ দেখো এই জায়গাটা কি উল্টানোর ঠিক আগের মোমেন্টে এই প্ল্যাঙ্কটা কি আছে, জাস্ট এখানে টাচ করে আছে। এই প্ল্যাঙ্কটা কিন্তু কোনো রকম ফোর্স এক্সার্ট করতেছে না, সমস্ত ফোর্স এই প্ল্যাঙ্কের উপরে, মানে পুরো জিনিসটা ব্যালেন্স হচ্ছে এই প্ল্যাঙ্ক দিয়ে। এই প্ল্যাঙ্কে জাস্ট কি আছে, টাচ করে আছে। এই 50 কেজি এইখানে যদি এটা নাও থাকতো তো এই জায়গাটা ব্যালেন্স হয়ে থাকতো, কিন্তু এর বেশি হয়ে জিনিসটা উল্টা যেত। তো ঠিক উল্টানোর আগের মুহূর্তে এই পাশের প্ল্যাঙ্কে কোনো ফোর্স নাই, শুধুমাত্র এই পাশের এই প্ল্যাঙ্কটা এই পাশের যে তোমার পোলটা আছে এই পোলটা দিয়েই তোমার সমস্ত রিয়াকশন ফোর্স যাচ্ছে। সো প্ল্যাঙ্ক যখন উল্টা যাবে, আবারও বলি, এই পাশে জাস্ট এই পাশের পোলে সে টাচ করে আছে, এই পাশের পোলটাই পুরোটাকে ব্যালেন্স করতেছে। তাহলে এটা যদি তোমার ম্যাক্সিমাম ওয়েট হয়, তাহলে যখন এটা উল্টানোর ঠিক আগের মুহূর্ত, এই পয়েন্টে R1 এর মানটা 0 হয়ে যাবে, R1 এর মানটা 0 হয়ে যাবে, এবং এই 50 আর W এই পুরাটা যে নিচের দিকে কাজ করতেছে, এই রেজাল্টেন্ট দুইটা কি করবে, W+50 নিচের দিকে কাজ করবে, এবং এই প্ল্যাঙ্ক এই পোল একাই কি করতেছে, একাই হচ্ছে এই W+50 ফোর্সটাকে নিউট্রালাইজ করতেছে। দেখো তো তোমরা সবাই এটা বুঝো কিনা দেখি জানো। উল্টানোর ঠিক আগের মুহূর্তে ওই পাশের প্ল্যাঙ্কে জাস্ট টাচ করে আছে, জাস্ট টাচ করে আছে, তার এরপরে মোমেন্টে উল্টা যাবে। মানে কি, আমি যদি এই জায়গাটায় জাস্ট টাচ করে থাকি, এর থেকে বেশি ফোর্স দিলে আমি উল্টা যাবো। এই জায়গায় টাচ করে আছে মানে এইখানে কোনো রকম ফোর্স এক্সার্ট হচ্ছে না, সমস্ত ফোর্স এই একটা পোল দিয়েই কাজ হয়ে যাচ্ছে। তাহলে এই W আর এই 50 তোমার রেজাল্টেন্টটা তার মানে এই পোলের উপর পড়তেছে, এবং ওই পোল উল্টা দিকে এই W+50 সমান ফোর্স দিয়ে পুরো সিস্টেমটাকে ব্যালেন্স করছে। দেখো তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি জানো। উল্টানোর আগের মোমেন্টে যেই পাশে তোমার হচ্ছে ওয়েট ঝোলানো হয়েছে তার অপোজিট পাশের রিয়াকশন 0 হয়। ঠিক আছে, সবাই দেখো তো এটা বুঝছো কিনা। সবাই যদি বুঝে থাকো অঙ্ক কিন্তু শেষ, সবাই যদি এটা বুঝে থাকো অঙ্ক কিন্তু ডান, সবাই যদি এটা বুঝে থাকো অঙ্ক কিন্তু ডান। দেখি জানো বুঝতে পারছো কিনা।
যে মোমেন্টে উল্টা যাবে ঠিক তার আগের মোমেন্টে যে পাশে ওয়েট ঝুলানো হয়েছে তার অপোজিট সাইডের তোমার হলো ইয়াটা, অপোজিট সাইডের রিয়াকশন ফোর্সটা কি হয়, 0 হয়। আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি ভাইয়া দেখেন, আপনি যখন এই পাশের 50 নিবেন তখন অন্য দুইটার মধ্যবর্তী দূরত্ব 5, আর যখন আপনি ভাইয়া এই পাশের ডাব্লু নিবেন তখন অন্য দুইটার মধ্যবর্তী দূরত্ব 5। সো আমরা বুঝতেই পারতেছি ভাই এদের কাটাকাটি করলে ডাব্লুর মানও আসে 50 কেজি ওয়েট। অঙ্ক কিন্তু ডান, অঙ্ক হচ্ছে ডান, শেষ। অঙ্ক কিন্তু খুবই সহজ, অঙ্ক কিন্তু এক লাইন, যে ভাই যখন আপনি এই পাশের 50 নিবেন ওই দূরের মধ্যবর্তী দূরত্ব, আবার যখন এই পাশের ডাব্লু নিবেন এই দূরের মধ্যবর্তী দূরত্ব বসাই দিলে কিন্তু শেষ। তো এখানে জাস্ট এইটুকু বুঝতে হবে যে ওই পাশের খুঁটির কোনো এখানে কাজ নাই, ওই পাশের খুঁটির এখানে কোনো কাজ নাই। সেম আরেকটা অঙ্ক দেখো এখানে আছে, যে তোমার এখানেও তোমার বলা হয়েছে যে এ ইউনিফর্ম বিম of 18 kg weight and 16 meter long is stably positioned horizontally on two supports. So একটা বিম আছে তোমার কাছে, এটা কত 16 কেজি ওয়েট, 16 কেজি ওয়েট 18 কেজি ওয়েট, তাহলে মিড পয়েন্টে ওয়েট কাজ করতেছে 18, এটা হচ্ছে এটার ওয়েট। এটা হচ্ছে তোমার 16 মিটার লম্বা, তাহলে এই পাশে আছে তোমার হচ্ছে 8 মিটার এবং এই পাশেও আছে 8 মিটার, 16 মিটার লম্বা। এটা দুইটা তোমার হচ্ছে সাপোর্টের উপর আছে, বলছে একটা সাপোর্ট তোমার হচ্ছে এ পয়েন্টে লোকেটেড, এ পয়েন্টে একটা সাপোর্ট আছে, আরেকটা সাপোর্ট হচ্ছে 2 মিটার ভিতরে ফ্রম দা আদার এন্ড আর কি, ঠিক আছে। এইটা এখান থেকে 2 মিটার ভিতরে একটা সাপোর্ট আছে, 2 মিটার ভিতরে। তাহলে এই পাশে একটা 6 মিটার হবে বাই দ্য ওয়ে। তাহলে কি বলা হয়েছে দেখো, এই যে এই সাপোর্টের রিয়াকশন ফোর্স হবে তার উপরের দিকে, এই সাপোর্টের রিয়াকশন ফোর্স হবে উপরের দিকে, এরকম হওয়ার কথা। এটা বি পয়েন্ট ধরো। এখন বলা হয়েছে কি, ইফ আ বয় রিচেস দ্য পয়েন্ট বি উইদাউট ফ্লিপিং দ্য বিম, ওভারটার্ন না করে বি পর্যন্ত পৌঁছাতে পারছে। তার মানে এটার মানে হচ্ছে ওই বয়ের ওয়েট যদি হচ্ছে, মনে করো এই বয়ের ওয়েটটা যদি হচ্ছে আমাদের ডাব্লু হইতো, তো ডাব্লু মনে করো ধরো তোমার 50 কেজি ধরো, তো 50 কেজি ওয়েটের থেকে যদি ওর ওয়েট 1 কেজিও বেশি, মানে 0.1 কেজিও 0.001 কেজিও বেশি হইতো, ওই জিনিসটা উল্টা যেত। তো ওই বয়ের ওয়েটটা হচ্ছে এমন যে এই পর্যন্ত সে কোনো রকমে পৌঁছাতে পারে, যদিও এখানে প্রশ্নে কোনো রকমের কথাটা লেখা নাই, বাট তুমি এরকম যদি বলো যে ওভারটার্ন না করে পর্যন্ত পৌঁছাতে পারছে, তুমি বলবো যে কোনো রকমে পৌঁছাতে পারছে, মানে ওর যদি একটুখানি বেশি হইতো তাহলে এই জিনিসটা উল্টাই পড়ে যেত। তো একজন যদি বলছে ওভারটার্ন না করে এই জায়গাটায় পৌঁছাতে পারছে একটা বালক, এর মানে এর যে ওয়েট আছে বালকের যদি ডাব্লু হয়, তাহলে W1 দাও, এটা ঠিক আছে, এটা W1 দাও, একটা ডাব্লু একটা দিছি। এই বালকের ওয়েট যদি W1 হয়, তার মানে ওই প্রান্তে আসলে ম্যাক্সিমাম W1 ওয়েট ঝুলানো যাবে, কারণ এর মানে ওভারটার্ন না করে পৌঁছাতে পারছে, মানে এই কথাটার মানেই হচ্ছে ফ্লিপিং না করে বা ওভারটার্ন না করে পৌঁছাতে পারছে, এই কথাটার মানেই হচ্ছে যে ওই প্রান্ত, ওই বালকের ওজন যদি একটুখানি বেশি হইতো তাহলে এটা ওভারটার্ন করে যেত। ওকে, তাহলে তুমি বলতে পারো এই বালকের ওয়েট যদি তোমার হচ্ছে না ম্যাক্সিমাম ওয়েট হয় এখানে, মানে এখানে যে ম্যাক্সিমাম ওয়েটটা ঝুলানো যাবে সেটা যদি W1 হয়, তখন এই পাশের রিয়াকশন ফোর্সটা হবে 0, এবং এই 18 প্লাস W1 এদের রেজাল্টেন্টটা পুরাপুরি কাজ করতেছে কোথায়, যে 18 প্লাস W1 এর রেজাল্টেন্টটা এক্স্যাক্টলি তোমার এখানে মনে করো সি পয়েন্টে কাজ করতেছে। তাহলে এই একা ব্যক্তি, এই একা পোল এই পুরা দুইটা ফোর্সকে নিউট্রালাইজ করতেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের বের করতে হবে W1 এর ভ্যালু কত। তাহলে যখন আমি 18 নিচ্ছি, অন্য দুইটার মধ্যবর্তী দূরত্ব 18 ডিভাইডেড বাই 2, আবার যখন ভাইয়া W1 নিচ্ছি, অন্য দুইটার মধ্যবর্তী দূরত্ব কত হবে 6। তো 9, W1 হচ্ছে 54 কেজি ওয়েট, তাহলে বালকের ওজন হচ্ছে 54 কেজি ওয়েট। তাহলে 54 কেজি ওজন হওয়ার কারণে ওইটা হচ্ছে ওই প্রান্তে ম্যাক্সিমাম 54 কেজি ওয়েট সে ঝুলাতে পারবা, অথবা ওই বালকটা যেহেতু 54 কেজি হয়ে এই পর্যন্ত যেতে পারছে, মানে এটা তার হাইয়েস্ট ওয়ে ছিল, ওর ওজন যদি 54.001 হইতো তাও জিনিসটা কি হয়ে যেত, উল্টা যেত। তাহলে তো বুঝতে পারছো কিনা, অঙ্ক কিন্তু এক লাইন দুই লাইন, কিন্তু অঙ্কের আইডিয়াটা হচ্ছে গিয়া যে ভাইয়া এখানেও কিন্তু যে ম্যাক্সিমাম ওয়েট ঝুলাইছি মানে কি ওই প্রান্তের কোনো কাজ নাই, সম্পূর্ণটা এই একটা ফোর্স দিয়ে একটা খুঁটি দিয়ে ব্যালেন্স হচ্ছে। ওকে, চলো আমরা তাহলে পরেরটাতে যাই। এবার দেখো, a uniform rod of length twice L
ঠিক আছে, একটা ইউনিফর্ম রড আছে যার লেন্থ হচ্ছে টুয়াইস এল এন্ড ওয়েট হচ্ছে পি, ইজ পজিশন হরিজন্টালি অন টু সাপোর্টস। আবার একই কথা যে ভাইয়া 12 দৈর্ঘ্যের একটা রড আছে এবং তার ওয়েট হচ্ছে পি, ওয়েট হলো পি। 12 দৈর্ঘ্যের একটা রড আছে, আমি জানি ইটস এ হোমওয়ার্ক, আমি করে দিব ভাইয়া, এটা একটু এটা মানে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, এটা আমাদের লাস্ট স্লাইড আর কি, তো এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ হওয়ার কারণে এটা আমরা করে দিব। এবং এটা কিন্তু বুয়েটেও আসছে, এটা একাডেমিকেও আসছে আর কি, বুয়েটেও আসে, আবার তোমার হচ্ছে তোমার আমাদের হচ্ছে যে বোর্ডেও আসে, বুয়েটে আসছে বোর্ডেও আসে আর কি ম্যাথটা। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তাহলে দেখো পি হচ্ছে তোমার একটা ওয়েট, এটা একটা বিম আছে ইউনিফর্ম, ইউনিফর্ম বলে ওয়েট মাঝখানে কাজ করতেছে, এর দৈর্ঘ্যটা হচ্ছে টুয়াইস এল, তার মানে অর্ধেকটা দৈর্ঘ্য এল, বাকি অর্ধেকটা দৈর্ঘ্য হচ্ছে এল, কারণ প্রশ্নে বলা আছে পুরো দৈর্ঘ্যটা হচ্ছে টুয়াইস এল। তাহলে ওয়েট মিড পয়েন্টে কাজ করতেছে, এটা হলো প্রথম কথা, ওয়েট মিড পয়েন্টে কাজ করতেছে, তাহলে পুরো দৈর্ঘ্য কত 12, তাহলে অর্ধেকটা এল এল। এবার বলা হয়েছে যে এখানে এক প্রান্ত আছে এ, আরেকটা প্রান্ত ধরো তোমার বি, তো বলা হচ্ছে দুইটা সাপোর্ট আছে দ্যাট লোকেটেড এট এ ডিস্টেন্স ডি অ্যাপার্ট। তো দুইটা সাপোর্ট আছে যারা দুইটা ডি ডিস্টেন্সে আছে, দুইটা সাপোর্ট। এখন এখানে কিন্তু বলা নাই ডি ডিস্টেন্সে থাকলেও কোন প্রান্ত থেকে কই আছে, এভাবে কিছু বলা নাই। তার মানে আমরা মনে করতেছি যে একটা সাপোর্ট ধরো এখানে আছে, তার রিয়াকশন ফোর্স ধরো R1, আর একটা সাপোর্ট ধরো এইখানে আছে, তার রিয়াকশন ফোর্স ধরো R2। এরকম দুইটা কেস হতে পারে, দুইটা সাপোর্ট হতে পারে। তো দুইটা সাপোর্ট আছে এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে তোমার ডি। এই দুটো সমান দূরত্বে থাকবে কিনা থাকবে এরকম কিচ্ছু বলা নেই প্রশ্নের মধ্যে। তো আমরা জানি না যে কে কোথায় আছে, শুধু আমরা জানি যে দুইটা সাপোর্ট আছে, এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার ডি, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার ডি। ইউ জাস্ট নো দিস থিংস। এবার খেয়াল করো, আরেকটা ছবি আঁকাই, চলো একই ছবি আরেকবার আঁকবো আমরা, জাস্ট আমার অনেকদিনের ইচ্ছা তাই। দুইটা সাপোর্ট আছে কিন্তু আমাদের এখানে, হ্যাঁ, একটা সাপোর্ট এখানে কাজ করতেছে, সাপোর্ট ধরো এখানে কাজ করতেছে, এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ডি। আচ্ছা, আমরা একটা জিনিস বলে রাখতে চাচ্ছি, ধরো এই সাপোর্ট থেকে ডিস্টেন্সটা, এই ওয়েটের ডিস্টেন্সটা মনে করো এক্স, আর এটা মনে করো ওয়াই। এই ডিস্টেন্সটা কত এক্স, আর এই ডিস্টেন্সটা মনে করো ওয়াই। তাহলে আমরা কি এটা বলতে পারি ভাইয়া এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডি? এটা কি বলা যায়? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি লেখা যায়? ডি লেখা যায়। এটাকে আমরা এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখতে পারি, বা এইভাবে আপাতত থাক, এক্স প্লাস ওয়াই এর মান ডি। যে ভাই এইটুকু মনে করেন এক্স, এইটুকু মনে করেন ওয়াই, পুরোটা যোগফল হচ্ছে কত? ডি। এখন বলা হয়েছে কি দেখো, এর একটা প্রান্তে, এর একটা প্রান্তে উইদাউট ফ্লিপিং আমরা কিউ এবং আর ওয়েট সাসপেন্ডেড করা হয়েছে সিকুয়েন্সিয়ালি। মানে এটা ঘটনা হচ্ছে সিকুয়েন্সিয়ালি, দুইটা এন্ডে কিউ ওয়েট এবং আর ওয়েট দেওয়া যায়, তাহলে ফ্লিপ না করে, মানে ম্যাক্সিমাম ওয়েট, এগুলো আমাদের কি ওয়েট, ম্যাক্সিমাম ওয়েট দেওয়া কথা বলা হয়েছে। যে ধরো এটার মানে হচ্ছে, ধরো এই প্রান্তে আমি ম্যাক্সিমাম যে ওয়েটটা ঝুলাতে পারবো, এই ওয়েটটা হচ্ছে তোমার কিউ, আর অপোজিট এন্ডে সেপারেটলি সিকোয়েন্সিয়ালি আলাদাভাবে যে ম্যাক্সিমাম ওয়েট ঝুলাতে পারবো, এই ম্যাক্সিমাম ওয়েটটা হলো তোমার আর। তাহলে তো কোশ্চেনটা বুঝতে পারছো কিনা, যে দুইটা আলাদা এন্ডে আমরা এই এন্ডে ম্যাক্সিমাম যে ওয়েটটা ঝুলাতে পারবো সেটা হচ্ছে তোমার কিউ, এবং এই এন্ডে যে ওয়েটটা ম্যাক্সিমাম ঝুলাতে পারবো সেই ওয়েটটা হচ্ছে তোমার আর। এটা আমরা বলতে পারি। তো দুই এন্ডে আলাদা আলাদা ভাবে কিউ এবং আর ঝোলানো যায়। তাহলে মানে কি, এই প্রান্তে যখন আমি ম্যাক্সিমাম ওয়েট ঝুলাইছি, মানে ওভারটার্নিং এর আগের মোমেন্ট, সেই ক্ষেত্রে তার অপোজিট প্রান্তের রিয়াকশন ফোর্সটা হবে জিরো, এবং সমস্ত এই যে পি প্লাস কিউ, এই রিয়াকশন ফোর্সটা মানে পি আর কিউ এর রেজাল্টেন্টটা ডিরেক্টলি এখানে কাজ করবে, এবং তাহলে সেক্ষেত্রে একটা উল্টা দিকে রিয়াকশন ফোর্স দিয়ে পুরো সিস্টেমটাকে ব্যালেন্স করবে। আবার যখন এই প্রান্তে ম্যাক্সিমাম ওয়েট ঝুলাবা, তখন হচ্ছে তোমার কি হবে, তখন তোমার এই প্রান্তের অপোজিট প্রান্তের রিয়াকশন ফোর্সটা হয়ে যাবে জিরো। এবং খেয়াল করো, অপোজিট প্রান্তের রিয়াকশন ফোর্সটা যদি জিরো হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে এই যে আর এবং পি, এই দুইটার রেজাল্টেন্ট সম্পূর্ণরূপে এই একটা রিয়াকশন ফোর্স দিয়ে বা একটা দিয়ে ব্যালেন্স হয়ে যাবে। তাহলে পি প্লাস আর, এই পি প্লাস আর। দেখো তো এটা সবার কাছে ক্লিয়ার কিনা, দেখি জানো বুঝতে পারছো কিনা।
যে যদি ভাই আমি এই প্রান্তে ম্যাক্সিমাম ওয়েট ঝুলাই তাহলে তার অপোজিট প্রান্তের রিয়াকশন ফোর্স 0। এই দুইটা ফোর্স তার মানে কি একটা রিয়াকশন ফোর্স দিয়ে ব্যালেন্স হচ্ছে, মানে রিয়াকশন ফোর্সের মানে পি প্লাস কিউ সমান কিন্তু অপোজিট ডিরেক্টেড। আবার যদি তুমি বলো ভাই এই প্রান্তে ম্যাক্সিমাম ওয়েট ঝুলাও তাহলে এই প্রান্তের রিয়াকশন ফোর্স 0, তখন এই যে পি আর আর এর রেজাল্টেন্টটা এই একটা ওই খুঁটি দিয়ে কি হচ্ছে নিউট্রালাইজ হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো এটা আমাদের কেস 1, এটা আমাদের কি কেস 2। তাহলে কেস 1 এ বরাবর আমি কি লিখতে পারি, কেস 1 থেকে আমরা কি লিখতে পারি, প্রথম কেসে লিখতে পারি যে ভাইয়া এই যে এই দুইটার রিয়াকশন ফোর্স এখানে, তাহলে কিউ যখন নিবেন তখন আসবে এক্স, আবার পি প্লাস কিউ যখন নিবেন তখন আসতেছে অন্য দুইটার মধ্যবর্তী দূরত্ব এল। তাহলে এখান থেকে এক্স এর মান আসবে কিউ বাই পি প্লাস কিউ এল। এটা পেলাম প্রথম কেস ডান, এক্স এর মান পেয়ে গেছি। আবার সেকেন্ড কেসে দেখো কি হয়েছে, সেকেন্ড কেসে দেখো এই প্রান্তে ঝুলাইছিলাম তখন এই আর এবং এই পি এর রেজাল্টেন্ট আর টু, তাহলে আর যখন নিবা অন্য দুইটার মধ্যবর্তী ডিসটেন্স ওয়াই, আবার এই পি প্লাস আর যখন নিবা অন্য দুইটার মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে এল। এখান থেকে ওয়াই এর মান আসবে আর বাই পি প্লাস আর ইন্টু এল। তাহলে দেখো এই যে এক্স আর ওয়াই দুইটার মানই আমরা পেয়ে গেছি। এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে পি বাই পি প্লাস কিউ এল, আর বাই পি প্লাস আর এল ইকুয়াল টু আসলো ডি। তো পুরো জিনিসটাকে যদি আমরা এল দিয়ে ডিভাইড করে দিই অঙ্ক হয়ে গেছে। কি লিখতে পারো যে ভাই পি বাই পি প্লাস কিউ প্লাস পি বাই পি প্লাস আর, এটার মান আসবে ডি বাই এল। প্রমাণিত, প্রুভড, ডান। দেখো তো সবার কাছে ক্লিয়ার কিনা দেখি জানো, সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে কিনা দেখি জানো, এটা বুঝতে পারছো কিনা, সবাই কি এটা বুঝতে পারছি দেখি জানো, সবাই এটা বুঝতে পারছি কিনা দেখি বলো। তাহলে আমরা দেখলাম আজকে কি দেখলাম, আজকে দেখলাম হচ্ছে আমাদের দুইটা লাইক প্যারালাল ফোর্স যখন হয় সেই লাইক প্যারালাল ফোর্সের রেজাল্টেন্টের মান হয় এদের বাংলা যোগফল, এদের পজিশন এদের মাঝামাঝি কোনো একটা জায়গায় এবং বড় বলটার কাছে, সেটার উপর আর যেটা নিচ্ছি যখন মানে সূত্রটা কি যেটা নিবা সেটাকে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী ডিসটেন্সের রেশিও নিতে হবে। ইটস নাইস। আচ্ছা এটা আর হবে না, থ্যাংক ইউ, আর বাই পি প্লাস আর, ওইটা একটা প্রিন্টিং মিস্টেক, পি বাই পি প্লাস আর বাই পি প্লাস আর, ঠিক আছে থ্যাংক ইউ। তাহলে এটা আমরা দেখলাম যে যেটা নিব সেটাকে বাদ দিয়ে অন্য দুটার মধ্যবর্তী ডিসটেন্সের রেশিওটা আমাদের নেওয়া লাগতেছে। এই বেসিসেই কিন্তু সবগুলো ম্যাথ হয়ে গেছে এবং সেখান থেকে আমরা দেখলাম যে তোমার কিছু জিনিসপত্র ছিল, একটার মধ্যে এরকম ছিল যে যদি ফোর্স একটা আমি একটুখানি মুভ করি রেজাল্টেন্ট কতটুকু মুভ করে পি এক্স বাই পি প্লাস কিউ, তাহলে একটা ফোর্স যদি এক্স পরিমাণ মুভ করো প্যারালালি তাহলে পি এক্স বাই পি প্লাস কিউ রেজাল্টেন্ট মুভ করবে। একটা দেখলাম কি যদি হচ্ছে দুইটা ফোর্সের পজিশন ইন্টারচেঞ্জ করো লাইক প্যারালাল ফোর্স, রেজাল্টেন্ট পি ওয়ান মাইনাস পি টু ডিভাইড বাই পি ওয়ান প্লাস পি টু ইন্টু এবি পরিমাণ মুভ করবে, যেটা মনে রাখতে বলছি এমসিকিউর জন্য। এবং ফাইনালি আমরা কি দেখলাম, এটা একটা ম্যাথ যেটা আমরা কি করব, আমরা অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবো, নাহলে কিন্তু অনেক ছোট ছোট জিনিসপত্র করছি যেটা তুমি পরীক্ষা হলে ঘুলাই ফেলবা। আর আরেকটা জিনিস দেখলাম যে ম্যাক্সিমাম ওয়েট ঝোলানোর ক্ষেত্রে যখন একটা প্রান্তে ম্যাক্সিমাম ওয়েট ঝোলানো থাকবে তার অপোজিট প্রান্তের রিয়াকশন ফোর্স 0 হবে, সম্পূর্ণ ফোর্স দুইটা ওই একটা রিয়াকশন দিয়ে ব্যালেন্স হবে, সেটা দিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। সো এই হলো মোটামুটি আমাদের আজকের কনসেপ্টগুলো। এবং আজকের ক্লাসে কিন্তু খুব বেশি ডিটেলস মানে খুব বেশি কঠিন কোনো টপিক ছিল না, শুধু প্রমাণটা ছাড়া বাকি সব কিন্তু মোটামুটি সহজ। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে কষ্ট করে ক্লাসটা করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।